জি ভাইয়া। ওকে, আমরা শুরু হয়ে গেছি। ঠিক আছে, ওকে, আমি গ্রুপে যাই আগে। ওকে, ওকে, হ্যালো হ্যালো পোলাপাইন। আচ্ছা, মাত্র 3 জন আছে আমাদের সাথে, জয়েন করে ফেলো তোমরা। আজকে হচ্ছে আমরা একটা ম্যারাথন অঙ্কের ক্লাস করব। ওকে, দাঁড়াও আমি আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, সো আমাদের সাথে এখন অনেকে জয়েন করে ফেলছে, 16 জন জয়েন করছে আর কি। মোকাররম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও। ওয়ালাইকুম সালাম। সাদিক, তুমি আজকে এখানে কেন? ও আচ্ছা, হ্যাঁ, তুমি এখানেই থাকবা। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম সালাম ইলমা। ওকে, ওয়ালাইকুম সালাম উদয়। আচ্ছা, ও হ্যাঁ, আজকে তো আমাদের ঈদের আগে লাস্ট কেমিস্ট্রি ক্লাস মোস্ট প্রবাবলি। তো এরপর থেকে আবার আমরা পুরাতন রুটিনে ফেরত আসবো ঈদের পরে। বেশি আসলে আর বেশি ক্লাস আমার নাই আসলে, কারণ এই প্রবলেম সলভিং এর উপর হচ্ছে আমরা 2টা ক্লাস নিব আর কি। আজকের ক্লাসটা মেইনলি রাসায়নিক পরিবর্তনের উপরে বেশি জোর দিব আর কি। নেক্সট লেকচারটা যেটা হবে আর কি, ঈদের পরে যে প্রথম লেকচারটা, ওই লেকচারে হইতেছে ওভারঅল যা যা এখন পর্যন্ত পড়াইছি সবগুলোর উপরে হইতেছে একটা ওভারভিউ টাইপের হবে। এন্ড ফাইনালি হচ্ছে আমরা তড়িৎ রসায়ন শুরু করবো। তড়িৎ রসায়ন শুরু হলে আর মোটামুটি 1 থেকে 2 ক্লাস লাগবে শেষ করতে, এন্ড দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যানিং। আচ্ছা, তো আমরা শেষের পথে চলে আসছি আসলে। ওয়ালাইকুম সালাম ইমা। আচ্ছা, ওকে, ওরে বাবা, কি আসর, কি নমুনা রে ভাই, সে অবস্থা। ওকে, আচ্ছা, সবাই সব তোমাদের ফ্রেন্ডকে মেনশন দিতেছো, ভালো কথা। সো আচ্ছা, আমি আজকে ক্লাসের কাহিনী একটু বলে নেই। আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, সুতরাং আমি আজকে এক্সপেক্ট করব যে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার মধ্যে এটলিস্ট যা যা পড়ছি সবগুলা যেন হইতেছে একটু মাথার মধ্যে থাকে আর কি, মাথার মধ্যে ঘুরপাক করাবো। আজকে সহজ থেকে শুরু করে কঠিন সবকিছু আসলে আমরা করব। তবে এই চ্যাপ্টারের প্রথম পার্টে, আজকে লেকচারের প্রথম পার্টে থাকবে হচ্ছে বিওডি সিওডি, যেটা পরিমাণগত রসায়নের সাথে রিলেটেড। তো আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল গ্রাউন্ডে খুব বেশি জোর দিব না, কারণ সেটা হচ্ছে তোমাদের জাহিদ স্যার পড়াবেন। আমি হচ্ছে কনসেপ্টটাতে একটু বেশি জোর দিব আর কি, যে কনসেপ্টটা আসলে কি, বিওডি সিওডি ডিও এই জিনিসগুলো আসলে কিভাবে বের করে। যদিও আমরা গত ক্লাস শেষ করছি হচ্ছে হার্ডনেস বা খরতা পরিমাপ করার মাধ্যমে, আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা দ্রবীভূত অক্সিজেন পরিমাপ করা দিয়ে শুরু করব। তারপরে হচ্ছে ইভেন্চুয়ালি আমরা প্রবলেম সলভ করবো অনেকগুলো, যে টাইপের প্রবলেম গুলো হচ্ছে আমরা আমাদের রাসায়নিক পরিবর্তনের যে লেকচার গুলো ছিল সেখানে আমরা সলভ করতে পারি নাই। ওকে, সো আর দেরি না করে আমরা আসলে শুরু করি আস্তে ধীরে। সবাই পোলাপান আসতে থাকুক, সো শুরু করা যাক। সো আজকের আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভড অক্সিজেন। সো যদি আমরা এই কনসেপ্টটা নিয়ে চিন্তা করার চেষ্টা করি যে দ্রবীভূত অক্সিজেন আসলে বলতে কি বোঝায়, দ্রবীভূত অক্সিজেন বলতে বোঝায় যে কোনো একটা জলাশয় বা কোনো একটা অ্যাকোয়াটিক সিস্টেম বা জলীয় মাধ্যমে হচ্ছে যেটুকু পরিমাণে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভড অক্সিজেন বলা হয়। তো আমরা এখানে কিছু সোর্স দেখতে পারতেছি যেই কারণে আসলে অক্সিজেন কোন একটা জলীয় মাধ্যমে দ্রবীভূত হবে। ফর এক্সাম্পল, বাতাসের মধ্যে যে অক্সিজেন গুলো আছে, সে বাতাসের মধ্যে যে অক্সিজেন গুলো আছে তারা আসলে হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত হবে হেনরির সূত্র ফলো করে। অর্থাৎ বাইরে বাতাসে অক্সিজেনের চাপ যত বেশি হবে তত বেশি পরিমাণ অক্সিজেন আসলে পানিতে দ্রবীভূত হবে। আর পানির মধ্যে যে জলজ প্রাণীগুলো থাকে, প্রাণী এবং উদ্ভিদ উভয় যারা থাকে আর কি, প্রাণীগুলো তো পারে না, উদ্ভিদগুলোর কথা যদি আমি চিন্তা করি, উদ্ভিদগুলো সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে অক্সিজেন গ্যাস প্রডিউস করে। সো এটা হচ্ছে আসলে 2টা মেজর সোর্স, যে 2টা মেজর সোর্সের মাধ্যমে আসলে একটা জলজ মাধ্যমে অক্সিজেন পাওয়া যায়। যদি আমরা অক্সিজেন খরচ করার কথা বলি, এটা আসলে অনেকভাবেই খরচ হইতে পারে। ফর এক্সাম্পল, যে যদি বাইরে বাতাসের চাপের তারতম্য হয়, ধরলাম যে বাইরে যদি বাতাসের চাপটা কমে যায়, তখন হেনরির সূত্র অনুযায়ী ভিতর থেকে অক্সিজেন গ্যাস বাইরে বের হয়ে যাবে। তার পরবর্তী অংশতে আমরা যদি চিন্তা করি, জলজ পরিবেশে যতগুলো প্রাণী আছে, যেমন গাছ থেকে শুরু করে হচ্ছে মাছ, তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন ইত্যাদি, শ্বসনের সময় কিন্তু তারা হচ্ছে অক্সিজেন ব্যবহার করে তারা হচ্ছে গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করে। তো এটা আরেকটা বিষয় গেল। তারপরে হচ্ছে আরো বিষয় আছে, যেমন ধর এখানে কিছু মাইক্রোব থাকতে পারে, মাইক্রো অর্গানিজম থাকতে পারে, যারা এখানে যদি কোনো জীবজ বস্তু মরে বা পচে যায় অথবা সার দেওয়া হয় অর্গানিক, সেগুলোকে তারা ভেঙে ভেঙে ছোট ছোট মলিকিউলে পরিণত করে এবং এই প্রক্রিয়াতে তারা হচ্ছে অক্সিজেন কনজিউম করে। তো এখানে আমরা তাহলে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সোর্স দেখতে পারতেছি, যে সব সোর্স থেকে আসলে অক্সিজেন পরিবেশের মধ্যে আসতেছে এবং অক্সিজেন আবার পরিবেশ থেকে বের হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখন একটা টার্ম ডিফাইন করতে চাই, অক্সিজেন স্যাচুরেশন বা অক্সিজেন সম্পৃক্ততা, এটার মানে হচ্ছে যে যদি এখানে কোনো বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি না হয়, অর্থাৎ এখানে কোনো শ্বসন হচ্ছে না, অথবা
এখানে কোনো সালোক সংশ্লেষণ হচ্ছে না, শুধুমাত্র বাইরের বাতাসের চাপ আমরা চিন্তা করতেছি। ওকে, সুতরাং শুধুমাত্র বাহ্যিক চাপ, শুধুমাত্র বাহ্যিক চাপ। এই বাহ্যিক চাপের অনুযায়ী যতটুকু অক্সিজেন এই পানিতে দ্রবীভূত হওয়ার কথা আর যতটুকু অক্সিজেন বর্তমানে দ্রবীভূত আছে, এই অনুপাতটাকে বলা হয় অক্সিজেনের সম্পৃক্ততা। অর্থাৎ সলিউবিলিটি বা এস বলতে বোঝায় বর্তমানে যতটুকু দ্রবীভূত অক্সিজেন বাতাসের মধ্যে পানির মধ্যে আছে ডিভাইডেড বাই এই একই তাপমাত্রা চাপে বিশুদ্ধ পানিতে যতটুকু ডিজলভ অক্সিজেন থাকার কথা। অর্থাৎ যদি এখানে কোনো সালোক সংশ্লেষণ, শ্বসন ইত্যাদি না হয়, পিওরলি শুধুমাত্র বাইরের অক্সিজেনের চাপের কারণে যতটুকু অক্সিজেন এখানে দ্রবীভূত থাকার কথা সেটার পরিমাণটা নিচে লিখবো, বর্তমান পরিমাণটা উপরে লিখবো ইনটু 100%। এটা হচ্ছে অক্সিজেন সম্পৃক্ততা। একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যদিও এটা একটা পার্সেন্টেজ, বাট দিস পার্সেন্টেজ ক্যান বি গ্রেটার দেন জিরো। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ক্যান বি গ্রেটার দেন জিরো। ওকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন এটা জিরোর চাইতে বড় হইতে পারে এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করা যাক প্রথমে। আচ্ছা, আমার এখানে হাতে লেখা মনে হয় খুবই বাজে হয়েছে। ওকে, এখানে যে অক্সিজেনের দ্রবীভূত হওয়ার পরিমাণটা দিস ক্যান বি গ্রেটার দেন জিরো। ওকে, স্যাচুরেশন এস ক্যান বি গ্রেটার দেন 100%। ওকে, এস ক্যান বি গ্রেটার দেন 100%। ওকে, সো এই জিনিসটা মানে আসলে কি? এই জিনিসটার মানে হচ্ছে আমাদের সাম্যাবস্থায় যতটুকু অক্সিজেন থাকার কথা তার চাইতে বেশি পরিমাণে অক্সিজেন কিন্তু কোনো একটা মুহূর্তে দ্রবীভূত অবস্থায় থাকতেই পারে। কেন? এভাবে তুমি চিন্তা করতে পারো। মনে করো যে এখানে সালোক সংশ্লেষণের কারণে গাছপালা হচ্ছে অনেক বেশি পরিমাণে অক্সিজেন তৈরি করতেছে। সো তখন কি হবে? তখন এখানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই এস এর মানটা গ্রেটার দেন 100% হইতে পারে। সো এই কারণে আমরা হচ্ছে চিন্তা করি যে আমরা সাম্যাবস্থায় কখন আসতেছি। অর্থাৎ এখানে যত প্রকারের যত বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি হইতেছে, বাইরের বাতাসের চাপের জন্য কিছু অক্সিজেন দ্রবীভূত হচ্ছে, এই সবকিছু মিলে যখন আমরা হচ্ছে সাম্যাবস্থায় থাকি, তখন হচ্ছে আমরা একটা স্পেশাল সিনারিওতে চলে আসছি। সেই স্পেশাল সিনারিওটাকে আমরা বলি হচ্ছে অপটিমাম লেভেল। ওকে, সেই স্পেশাল সিনারিওটাকে আমরা বলি হচ্ছে অপটিমাম লেভেল। অপটিমাম লেভেল জিনিসটা আসলে কি? অপটিমাম লেভেল জিনিসটা হচ্ছে দেনা পাওনা সবকিছু মিলায়, যেতে খেয়াল করো অক্সিজেন সাপ্লাই হচ্ছে, অক্সিজেন কনজিউম হইতেছে, এই দেনা পাওনা সবকিছু মিলায় একটা নির্দিষ্ট পরিমাণে অক্সিজেনের লেভেল এখানে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি বা জীব বেঁচে থাকার জন্য প্রয়োজন। সো ওই লেভেলটাকে আমরা বলি হচ্ছে অপটিমাম বা অনুকূল লেভেল। ওকে, অপটিমাম লেভেল বা অনুকূল লেভেল। সো এটা হচ্ছে আমাদের দ্রবীভূত অক্সিজেনের ধারণা। আমি আবার একটু রিভাইজ দিই। দ্রবীভূত অক্সিজেন বলতে বোঝায় কোনো একটা অ্যাকোয়াটিক সিস্টেম বা জলীয় পরিবেশে কতটুকু পরিমাণে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে। সো এই অক্সিজেনটার সোর্স কি কি হইতে পারে? বাইরের বাতাসের চাপ থেকে অক্সিজেন দ্রবীভূত হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে হচ্ছে গাছপালা অক্সিজেন প্রডিউস করতেছে। এই অক্সিজেন কনজিউম হওয়ার উপায়টা কি হইতে পারে? অক্সিজেন কনজিউম হইতে পারে কিভাবে? গাছপালা হইতেছে শ্বসনের মাধ্যমে অক্সিজেন যদি কনজিউম করে তখন এখানে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। সো এই যে অক্সিজেন প্রডিউস হচ্ছে আর অক্সিজেন কমে যাচ্ছে, এই দুইটা মিলায় আসলে একটা আদর্শ পরিবেশে সবসময় অক্সিজেনের একটা অপটিমাম লেভেল বা একটা অনুকূল লেভেল থাকে। তো এই অনুকূল লেভেলটা আমাদের মেইনটেইন সবসময় করতে হয়। যদি এই অনুকূল লেভেলটা থেকে অক্সিজেনের পরিমাণটা কমে যায় তখন আমরা বলি আমাদের সিস্টেমের মধ্যে পলিউশন বা দূষণ ইন্ট্রোডিউসড হয়েছে। তো আশা করি আমি বুঝাতে পারছি যে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভড অক্সিজেন জিনিসটা আসলে কি। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম রাসেল। আচ্ছা, ওকে, আশিক ভাই আসছে নাকি সেই? ওকে, আচ্ছা আশিক ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? আচ্ছা, ওকে, আচ্ছা। সো মোটামুটি হচ্ছে কি রে, হুম, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা অক্সিজেন ডিজলভ অক্সিজেন বলতে আসলে কি বোঝায়। সো আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখলাম। তো আমরা এখন যেটা ডিফাইন করব সেটা হচ্ছে এই যে দ্রবীভূত অক্সিজেন মাপে কিভাবে আসলে। ওকে, সো এটা খুবই বিখ্যাত একটা মেথড হচ্ছে উইনক্লার্স মেথড। অনেকগুলো মেথডে মাপা যায়, আমরা উইনক্লার্স মেথডটা দেখবো। তো এটার জন্য যেটা করা হয়, আমরা যেই জলীয় মাধ্যমে দ্রবীভূত অক্সিজেন মাপতে চাই আমরা সেটাকে একটা বিওডি বোতলের মধ্যে নিব। বিওডি বোতলটা কি এটা পরে বলবো, আপাতত মনে করে এটা একটা সাধারণ একটা কাচের বোতল। সাধারণত এটা ডার্ক কালারের হয়, সাধারণত এটা ট্রান্সপারেন্ট হয় না। তো এইখানে হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণে পানি মেপে নিব যেই পরিবেশে আমরা জলীয় দ্রবণ বের করতে চাই। এইখানে আমরা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ যোগ করি এবং তারপরে হচ্ছে আমরা অ্যালকালি অ্যাজাইড আয়োডাইড দ্রবণ যোগ করি। ওকে, সো এইটা করলে যেটা হয়, ম্যাঙ্গানিজ দ্রবণ যোগ করলে এখান থেকে হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ আয়ন আসে। এই ম্যাঙ্গানিজ 2+ আয়নটা মূলত এখানে যে অক্সিজেনটা দ্রবীভূত অবস্থায় আছে সেই দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড তৈরি করে, অর্থাৎ এই যৌগটা তৈরি করে। এবং এই যৌগের মধ্যে খেয়াল করো অক্সিজেন যেহেতু জারক, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +4। ওকে, তো তার মানে এটার মূল টার্গেট হইলো
অক্সিজেনটাকে ট্র্যাপ করে ফেলা। অর্থাৎ আমরা যে এখানে ম্যাঙ্গানিজ সালফেট এবং অ্যালকালি অ্যাজাইড আয়োডাইড দ্রবণটা যোগ করলাম, এটার আসলে মূল কারণ হইলো অক্সিজেনকে ট্র্যাপ করা। অর্থাৎ আমরা এখানে যেটা করলাম, আমরা হচ্ছে এই কাজটা করার মাধ্যমে এখানে আমরা অক্সিজেন ট্র্যাপ করলাম, এখানে আমরা অক্সিজেন ট্র্যাপ করলাম। ওকে, অর্থাৎ এখানে যেটুকু গ্যাসীয় অক্সিজেন আছে, সেই গ্যাসীয় অক্সিজেনটুকু আর উড়ে চলে যেতে পারবে না, কারণ সবটুকু অক্সিজেন আসলে এখন ম্যাঙ্গানিজের মধ্যে ট্র্যাপড অবস্থায় আছে। ভালো কথা, এটা আমরা দেখলাম। এরপরে যেটা করা হয়, এরপরে হচ্ছে এই অ্যালকালি আয়োডাইড মিশ্রণটাকে হচ্ছে আমরা একসাথে বোতলটার মুখটা লাগিয়ে দিয়ে এটাকে ইচ্ছা মতো ঝাঁকাই। ঝাঁকালে যেটা হয়, ঝাঁকালে হচ্ছে এই বিক্রিয়াটা হওয়ার সুযোগ পায় এবং এখানে ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড তৈরি হয়। ওকে, তো এরপরে আসলে কি হয়, এই ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইডের একটা ব্রাউন কালারের অধক্ষেপ উৎপন্ন হয়। আমাদের এটাই হচ্ছে আসলে অক্সিজেনের সোর্সটা। অর্থাৎ এখানে আমাদের দ্রবণের মধ্যে যতটুকু পরিমাণে অক্সিজেন ছিল, এই ম্যাঙ্গানিজ অ্যালকালি আয়োডাইড অ্যাজাইড দ্রবণ দেওয়ার কারণে সেই জিনিসটা হচ্ছে ব্রাউন পিপিটি বা খয়েরি কালারের অধক্ষেপ হিসেবে নিচে তলানিতে জমা হয়। এরপরে আমরা হচ্ছে এই ম্যাঙ্গানিজের পরিমাণটা কত সেইটা আমরা বের করার চেষ্টা করি। কারণ খেয়াল করো, কতটুকু ম্যাঙ্গানিজ উৎপন্ন হবে এটা আসলে ডিপেন্ড করে কতটুকু অক্সিজেন এখানে ছিল। অর্থাৎ এখানে অক্সিজেন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক, এই অক্সিজেনের সমপরিমাণ বা সমতুল পরিমাণ আসলে ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড তৈরি হবে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এখন কতটুকু ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড তৈরি হলো সেটা বের করা। তো এটা বের করার জন্য আমাদের সবার প্রথমে এই যে ব্রাউন পিপিটি বা যে খয়েরি কালারের অধক্ষেপ আছে, এটাকে আমাদের দ্রবীভূত করতে হয়। তো আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি জিনিসটাকে আবার একটু ঝাঁকালে হচ্ছে এই ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইডটা দ্রবীভূত হয়ে ম্যাঙ্গানিজ 4+ আয়ন তৈরি করে। সিম্পল হিসাব। এখনই ম্যাঙ্গানিজ 4+ আয়নটার থেকে হচ্ছে আমরা ম্যাঙ্গানিজ 2+ আবার বের করার চেষ্টা করি। কিভাবে? আমরা হচ্ছে এই দ্রবীভূত ম্যাঙ্গানিজ 4+ এর দ্রবণে আমরা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড যোগ করি। ওকে, সো পটাশিয়াম আয়োডাইড যদি আমরা যোগ করি, পটাশিয়াম আয়োডাইড যোগ করলে এই পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে হচ্ছে এখান থেকে আয়োডিন উৎপন্ন করে। তো এরপরে আমরা যে উৎপন্ন আয়োডিন যেটা আছে, উৎপন্ন আয়োডিনটাকে আমরা স্টার্চ ইন্ডিকেটর বা নির্দেশকের উপস্থিতিতে আমরা হচ্ছে থায়োসালফেটের সাথে বিক্রিয়া করাই, এবং এই থায়োসালফেটের ঘনমাত্রা এবং আয়তন আমরা আসলে জানি। অর্থাৎ আমরা এই আয়োডিনের সাথে বিক্রিয়া করার জন্য কতটুকু পরিমাণে থায়োসালফেট প্রয়োজন হইলো সেটা আসলে আমরা বের করতে পারি। সো ফাইনালি এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তো আমি আবার একটু তোমাদেরকে বলি, প্রথমে যেটা করা হয়, প্রথমে স্যাম্পলটা নেওয়া হয়, তারপরে স্যাম্পলটাকে হইতেছে ম্যাঙ্গানিজ সালফেট এবং অ্যালকালি অ্যাজাইড আয়োডাইড দ্রবণ দিয়ে ট্রিট করা হয়। ট্রিট করে ঝাঁকাইলে যেটা হয়, ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড এটা হচ্ছে ব্রাউন কালারের একটা অধক্ষেপ তৈরি করে। তো ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইডটা আসলে আসতেছে হচ্ছে অক্সিজেন থেকে, অর্থাৎ এখানে যতটুকু পরিমাণে অক্সিজেন ছিল এই দ্রবণটার মধ্যে, তার দ্বিগুণ পরিমাণে অধক্ষেপ উৎপন্ন হয়, দ্বিগুণ মোল হিসেবে অধক্ষেপ উৎপন্ন হয়। তো এখানে যে অধক্ষেপটা উৎপন্ন হলো, এই অধক্ষেপটাকে প্রথমে সালফিউরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করা হয়। তারপরে এই ম্যাঙ্গানিজ 4+ এর পরিমাণটাকে আয়োডাইড দ্রবণ দিয়ে নির্ণয় করা হয়। অর্থাৎ আমি যদি এখানে আয়োডাইড যোগ করি তাহলে এখান থেকে আয়োডিন উৎপন্ন হয়, এবং আয়োডিন উৎপন্ন হলে সেটাকে সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দেওয়া হয়। তো এই প্রক্রিয়াটাকে আসলে আয়োডোমিতি বলে। তোমরা যারা পরিমাণগত রসায়ন এতটুকু পড়ছো আর কি। তো আয়োডোমিতিতে কি করা হয়, ইনডিরেক্টলি আয়োডনের পরিমাণটা পরিমাপ করার মাধ্যমে অন্য কিছুর পরিমাণ বের করার চেষ্টা করা হয়। তো আমরা আসলে জানি যে এখানে আমাদের থায়োসালফেটের পরিমাণটা আসলে কতটুকু লাগছিল, কত ঘনমাত্রা দ্রবণ ছিল এবং তার কত আয়তন আমাদের প্রয়োজন হয়েছিল। সো এই দুইটা ইনফরমেশন গ্যাদার করার মাধ্যমে আমরা আসলে এখানে অক্সিজেনের পরিমাণটা বের করে ফেলতে পারি। সেই হিসাবটা আমরা এখানে দেখাইছি। প্রথম বিক্রিয়া থেকে খেয়াল করো, প্রতি মোল অক্সিজেন থেকে যেহেতু 2 মোল ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড পাওয়া যায়, তাই আমরা প্রথম বিক্রিয়ার জন্য এরকম একটা সম্পর্ক লিখতে পারি। এটাকে সহগানুপাত সূত্র বলা হয়। আপাতত না বুঝলেও কোনো সমস্যা নাই, জাস্ট মনে করে যাও এটাই আসলে একটা সূত্র, কিন্তু এটা পরিমাণগত রসায়নে তোমাদেরকে পড়ানো হবে। ওকে, তারপরে ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইডটা যত মোল থাকে তত মোল ম্যাঙ্গানিজ 4+ উৎপন্ন হয়। সো এই যে খেয়াল করো, এই দুটার মধ্যে আমরা সম্পর্ক তৈরি করছি। তারপরে ম্যাঙ্গানিজ 4+ যত মোল থাকে তত মোল আয়োডিন উৎপন্ন হয়, এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তারপরে যত মোল আয়োডিন উৎপন্ন হয় তার দ্বিগুণ পরিমাণে থায়োসালফেট বিক্রিয়া করে। সো ইভেন্চুয়ালি আমরা দেখতে পারতেছি যে এখানে থায়োসালফেটের সাথে অক্সিজেনের রিলেশনশিপটা আসলে কেমন। সো অক্সিজেনের রিলেশনশিপটা হইতেছে 1:4। সো আমি যদি এভাবে বলি যে নাম্বারস অফ মোলস অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1 সমান সমান হবে হচ্ছে নাম্বারস অফ মোলস অফ থায়োসালফেট, নাম্বারস অফ মোলস অফ থায়োসালফেট ডিভাইডেড বাই 4। সো এটা হচ্ছে আমার মূল সূত্র আসলে, যে এটা দিয়ে আমরা মানে দ্রবীভূত অক্সিজেন বের করতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি দ্রবীভূত অক্সিজেনের পদ্ধতি। আমি প্রথমে পদ্ধতিটা বর্ণনা করলাম যে কিভাবে এটা করা হয়, তারপর এখানে করেসপন্ডিং বিক্রিয়াগুলো আমি দিলাম যে প্রতিটা ধাপে কি কি বিক্রিয়া হয় এবং সে প্রত্যেকটা বিক্রিয়া পরস্পরের সাথে কিভাবে রিলেটেড। সো এই বিক্রিয়াগুলোকে ম্যানিপুলেট করার মাধ্যমে থায়োসালফেটের পরিমাণ যদি আমি জানি, সেই হিসাবে আমি হচ্ছে অক্সিজেনের পরিমাণ এখান থেকে বের করে ফেলতে পারবো। সো দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি আমাদের উইনক্লার্স মেথড। এই মেথডের মাধ্যমে আমরা এখন থেকে দ্রবীভূত অক্সিজেন বের করব। সো যদি বুঝে থাকো আমাকে একটু জানাই দাও ভাইয়া।
বিশুদ্ধ পানি মানে হচ্ছে যেই পানির মধ্যে হচ্ছে কোনো বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি হইতেছে না, পিওর ওয়াটার। ওকে, আচ্ছা। থায়োসালফেট একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা দিয়ে হচ্ছে টাইট্রেশন করে জারণ বিজারণ টাইট্রেশন করা হয়। ওকে, ঠিক আছে। এটা একটু কঠিন লাবণী, ফোকাস করো। ফোকাস করলে মানে বুঝতে পারবো আর কি কি হইতেছে এখানে। অক্সিজেন থেকে ম্যাঙ্গানিজ অক্সি হাইড্রোক্সাইড, সেখান থেকে ম্যাঙ্গানিজ 4+। ওকে, আচ্ছা। আমি আগেই সাবধান করে দিছি কিন্তু আজকের ক্লাসটা একটুখানি কঠিন ক্লাস হবে, কারণ আজকে হচ্ছে আমরা মানে সব কঠিন কঠিন জিনিসপাতি নিয়ে আসতেছি আসলে, কারণ বহুত দিন সহজ জিনিসপাতি পড়ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। সামিহা, তো কি কিছু বলার নাই আমার, এটা পরিবেশ রসায়ন। ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে, সো তাহলে এখন হচ্ছে আমরা তাহলে সামনে আগাই। সো এইখানে আমরা সেটাই দেখতে পারতেছি যে অক্সিজেনের সাথে আসলে আমাদের এই সম্পর্কটা কিরকম। সম্পর্কটা হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ প্রতি মোল অক্সিজেনের সাথে হচ্ছে 4 মোল থায়োসালফেট বিক্রিয়া করে। ওকে, সো বাই সেইং দ্যাট আমরা হচ্ছে এখন তাহলে আমরা অঙ্ক করার চেষ্টা করি আর কি। আচ্ছা, কি করতেছি আমি, হ্যাঁ। ওকে, সো যদি এত কিছু মাথার উপর দিয়ে যায় কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে দ্রবীভূত অক্সিজেনের জন্য সরাসরি এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তোমাকে খেয়াল রাখতে হবে যাতে করে এখানে উইঙ্কলার্স মেথডটা ব্যবহার করা হয়। যদি এখানে উইঙ্কলার্স মেথডটা ব্যবহার করা না হয় তাহলে এই সূত্রটা খাটবে না, তখন তোমাকে একদম বেসিক ধরে আগাইতে হবে। সো তোমাদের সুবিধার জন্য আমি আজকে উইঙ্কলার্স মেথড বাদে অন্য কোনো মেথডে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা মাপতে দিব না। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একদম পিওর মেথড আর কি। ওকে, সো সূত্রটা হইতেছে 8 ইন্টু এস ইন্টু বি ডিভাইডেড বাই এক্স, যেখানে হইতেছে এস হচ্ছে আমাদের থায়োসালফেটের ঘনমাত্রা, ভি হচ্ছে আমাদের থায়োসালফেটের আয়তন, আর এক্স এটা হইতেছে আমাদের স্যাম্পল ভলিউম বা নমুনার আয়তন। নমুনার আয়তন, নমুনার আয়তন। ওকে, এবং খেয়াল করে দেখো যে এটা আমাদের দ্রবীভূত অক্সিজেনের যে একক সেটা হচ্ছে পিপিএম এককে প্রকাশ করা হয়। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার সিন সিনারিও। আশা করি আমি বুঝাতে পারলাম। যদি কোনো কিছু এখানে বুঝে না থাকো কোনো সমস্যা নেই, তোমার এই ডিওর ইকুয়েশনটা মুখস্থ রাখলেই চলবে, বাট আমি সাজেস্ট করবো তুমি জিনিসটা বুঝে বুঝে আগাও আর কি। এখনই না বুঝো সমস্যা নেই, পরে রেকর্ডিং দেখে বুঝবা, তোমার ইয়ে দেখে বুঝবা, ক্লাস নোট দেখে বুঝবা, বাট ইভেন্চুয়ালি বুঝে নিও আর কি। কারণ যদি তোমার কখনো এমন কোনো মেথড দেয় যেখানে উইঙ্কলার্স মেথড বাদে অন্য কোনো মেথড অক্সিজেন পরিমাপ করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই শর্টকাট সূত্রটা আসলে কাজে দিবে না। বাট আজকে ক্লাসের জন্য আমি শর্টকাট সূত্রটাই ব্যবহার করব। যাই হোক, সো প্রথমে আমরা আসি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই জিনিসটা বর্ণনা করার আগে আমার প্রথমে আসলে অক্সিজেন ডিমান্ড জিনিসটা বোঝানো উচিত। ওকে, সো অক্সিজেন ডিমান্ড বোঝার জন্য আমরা আসলে হচ্ছে এই স্লাইডটাতে চলে যেতে হবে আমাদের। সো চলো আমরা এখানে অক্সিজেন ডিমান্ডটা একটু বুঝে আসি, অক্সিজেন চাহিদা কাকে বলে আসলে। ওকে, তো এইখানে আমরা হচ্ছে একটা সিনারিও দেখতে পারতেছি। মনে করো যে এই পুরা সিনারিও মিলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। ওকে, তো সাম্যাবস্থায় থাকলে মনে করো যে এখানে ডিজলভড অক্সিজেনের পরিমাণ, কথার কথা আমি বললাম যে সাম্যাবস্থায় ডিজলভড অক্সিজেনের পরিমাণ এটা হয় হচ্ছে ধরো 100 ppm, কথার কথা। ওকে, এটা হচ্ছে আমাদের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সাম্যাবস্থায়। ঠিক আছে, ফর এক্সাম্পল এখন যদি এখানে তুমি পলিউশন অ্যাড করো, কথার কথা তুমি এখানে ময়লা আবর্জনা ফেলো, ময়লা আবর্জনা ফেললে আসলে কি হবে? ময়লা আবর্জনা ফেললে যেটা হবে, সেই ময়লা আবর্জনা গুলাকে, মনে করো এগুলো ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনা গুলাকে দ্রবীভূত করার জন্য বা ময়লা আবর্জনা গুলাকে সরানোর জন্য এখানে ব্যাকটেরিয়া এসে অ্যাটাক করবে, রাইট? এখানে ব্যাকটেরিয়া এসে অ্যাটাক করবে। তো ব্যাকটেরিয়া এসে অ্যাটাক করলে কি করবে? সে হচ্ছে শ্বসনের মাধ্যমে এই জিনিসটাকে সরানোর চেষ্টা করবে। তো বেসিক্যালি আইডিয়াটা যেটা হচ্ছে, ব্যাকটেরিয়া যদি এখানে শ্বসনের মাধ্যমে এই ময়লা আবর্জনাগুলোকে সরানোর চেষ্টা করে, যেটা আগে এখানে থাকার কথা ছিল না, তাহলে সে কিন্তু এখান থেকে অক্সিজেন কনজিউম করবে। অর্থাৎ যতটুকু পরিমাণে অক্সিজেন দ্রবীভূত হচ্ছে, এখানে অক্সিজেন তার চেয়ে বেশি পরিমাণে কনজিউম হবে। তো যদি অক্সিজেন তার চেয়ে বেশি পরিমাণে কনজিউম হয়, তাহলে ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের অপটিমাম লেভেল কিন্তু ড্রপ করবে। সো মনে করো যে এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে এখানে অক্সিজেনের পরিমাণ ড্রপ করে 80 ppm হয়ে গেল। তাহলে এখানে আমাদের 100 ppm থাকার কথা ছিল, বর্তমানে আছে হচ্ছে 80 ppm। তাহলে এই যে পার্থক্য 20 ppm এর যে পার্থক্য, এই 20 ppm এর পার্থক্যকে বলা হয় অক্সিজেন ডিমান্ড। এই 20 ppm এর পার্থক্যকে বলা হয় অক্সিজেন ডিমান্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার সিন সিনারিও, যে আমরা আশা করি বুঝতে পারলাম যে অক্সিজেন ডিমান্ড বলতে আসলে কি বোঝায়। ডিমান্ড বলতে বোঝায় অপটিমাম লেভেলে যতটুকু অক্সিজেন একটা জলাশয়ে থাকার কথা, যদি ময়লা আবর্জনা ফেলার কারণে বা এক্সটার্নাল কোনো একটা কারণে অপটিমাম লেভেল থেকে অক্সিজেনের পরিমাণ তার চাইতে কমে যায়, কখনো জেনারেলি বাড়ে না, কমেই যায়। সো এই কমে গেলে যতটুকু পরিমাণে কমলো, এই পার্থক্যটাকে আমরা বলি হচ্ছে অক্সিজেন ডিমান্ড।
তো এই অক্সিজেন ডিমান্ড বা অক্সিজেনের যে ঘাটতি এটাকে পূরণ করার জন্য আসলে এক্সেস পরিমাণে অক্সিজেন আমাদের সাপ্লাই করা প্রয়োজন। সো ওইটা যদি পরিবেশ সাপ্লাই করতে না পারে তার মানে ওখানে দূষণটা পার্মানেন্ট। যদি আমরা ওই জিনিসটা সাপ্লাই করতে পারি বা অক্সিজেনটা সাপ্লাই করতে পারি দেন ইটস ফাইন, আমরা হচ্ছে এখানে কাজ করতে পারবো। ওকে, ভালো কথা। সো এই পর্যন্ত তার আশা করি আমি বুঝতে পারলাম গল্পটা। এখন ঘটনা হলো যে এইখানে আমরা অক্সিজেন ডিমান্ড যদি মাপতে চাই কিভাবে মাপবো? ওকে, সো এখনকার প্রশ্ন হইতেছে হাউ ডু উই মেজার দিস, হাউ ডু উই মেজার? ওকে, সো আমাকে আসলে বুঝতে হবে যে অক্সিজেন ডিমান্ডটা যে তৈরি হইতেছে সেটা আসলে কিভাবে কিভাবে তৈরি হইতেছে এবং এখানে কি কি টাইপের ওয়েস্ট আমি আসলে ফেলতে পারি। ওকে, সো প্রথম টাইপের অক্সিজেন ডিমান্ড যেটা, সেটা হইতেছে আসলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি। সো এটা হচ্ছে আমরা প্রথমে পড়বো, সিওডি আমরা প্রথমে পড়বো। ওকে, তো সিওডির মানে হচ্ছে, মনে করো এখানে কোনো অর্গানিক পলিউটেন্ট বা দূষক একটা আমরা অ্যাড করলাম, রাইট, যেটা জারণযোগ্য, রাইট, এটা হচ্ছে দূষক, এটা হচ্ছে জারণযোগ্য দূষক। কারণ এটা যদি জারণযোগ্য না হইতো তাহলে অক্সিজেন কিন্তু এটাকে কনজিউম করতে পারতো না বা এটার সাথে বিক্রিয়া করতে পারতো না। সো এটা হচ্ছে জারণযোগ্য দূষক, ভালো কথা। তো এই জারণযোগ্য দূষকটা অক্সিজেন যদি হাইপোথেটিক্যালি বিক্রিয়া করতো তাহলে এই সমীকরণ অনুযায়ী বিক্রিয়া হইতো। ঠিক আছে, এটা কোনো প্যারা নাই, এটা নর্মাল জিনিসপাতি। এখন ঘটনা হইল যে এইখানে যে জারণযোগ্য যে দূষক আছে এখানে দুইটা অংশ আছে, একটা হইতেছে শ্বসনযোগ্য, একটা হইতেছে শ্বসনযোগ্য, আরেকটা হইতেছে শুধু জারণযোগ্য। ওকে, যেমন ধরো কথার কথা যে আমরা এখানে Fe2+ ফেললাম, আমরা এখানে আয়রন 2+ ওয়েস্ট হিসেবে ফেললাম। এই আয়রন 2+ কিন্তু জারিত হয়ে আয়রন 3+ তৈরি করতে পারে, কিন্তু এটা অক্সিজেন দ্বারা জারিত হয় না। ওকে, এখানে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে শ্বসনের মাধ্যমে সে জারিত হয় না। আশা করি আমি বুঝাতে পারলাম কথাটা, যে আয়রন 2+ এটা আসলে জারিত হয়ে Fe3+ তৈরি করতে পারে কিন্তু এটা শ্বসন হয় না। তার মানে এটা জারিত হয় কিন্তু শ্বসন হয় না। সো এখানে জারণ হয় কিন্তু এখানে শ্বসন হয় না। সো আমি এখানে একটা জিনিসটা একটু লিখে রাখি, এখানে ইয়েস জারণ বাট নো শ্বসন, ইয়েস জারণ বাট নো শ্বসন। সো এখানে এটা হইতেছে আমাদের এখানকার পয়েন্ট। Fe2+ এটা যদি এখানে ওয়েস্ট হিসেবে বা পলিউটেন্ট হিসেবে থাকে তাহলে Fe2+ জারিত হয়ে Fe3+ তৈরি করে, এবং সেই Fe3+টা কিন্তু শ্বসনের মাধ্যমে তৈরি হয় না, তারা জারণের মাধ্যমে তৈরি হয়। সো আমি যদি এই পুরা জারণটা হিসাব করতে চাই, শুধুমাত্র শ্বসন না, আমি পুরা জারণযোগ্য বস্তুর পরিমাণে আমি যদি হিসাব করতে চাই, তখন আমাদের যে অক্সিজেন ডিমান্ডটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো তার মানে আমি যদি সাম আপ করি জিনিসটা তাহলে কিরকম, কোন একটা দূষিত জলীয় পরিবেশের মধ্যে মোট জারণযোগ্য বস্তু পরিমাপ করার জন্য যে অক্সিজেন ডিমান্ডটা ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো যেহেতু এখানে শ্বসন হয় না, আর শ্বসনেই কেবলমাত্র হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন কনজিউম করে, সো দ্যাটস ওয়াই এখানে আমাদের অক্সিজেনের সাবস্টিটিউট হিসেবে অন্য একটা জারক ব্যবহার করা লাগবে, যেই জারকটা হইতেছে এদের সবাইকে জারিত করতে পারবে ইরেসপেক্টিভ অফ দি শ্বসন যোগ্যতা। অর্থাৎ সে শ্বসনের মাধ্যমে জারিত হোক বা না হোক, আমি এমন একটা জারক এখানে ব্যবহার করব যে সব জারণযোগ্য বস্তুকে জারিত করে ফেলে। অর্থাৎ এখানে মোট জারণযোগ্য ওয়েস্ট কতটুকু আছে সেটা আমরা বের করতে চাই। সো এটার জন্য অক্সিজেনের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে ডাইক্রোমেটকে। তুমি জাস্ট এভাবে চিন্তা করতে পারো যে অক্সিজেন যা কাজ করতো ডাইক্রোমেটও সিমিলার কাজ করে। পার্থক্য হচ্ছে অক্সিজেন ওই কাজটা করার জন্য সে হচ্ছে 4টা ইলেকট্রন গ্রহণ করতো, আর ডাইক্রোমেট সেই কাজটা করার জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করে। সো তোমার জাস্ট সাবস্টিটিউট করতে হবে, যেখানে তোমার 6টা ডাইক্রোমেট লাগছে তুমি সেই জায়গাতে সেই জায়গাতে তুমি 4টা করে অক্সিজেন হিসাব করবা, তাহলে কিন্তু আমরা সিওডি বের করে ফেলতে পারি। অর্থাৎ আইডিয়াটা যেটা হইলো যে আমার বিশুদ্ধ একটা সিস্টেমের মধ্যে তাকে সম্পূর্ণভাবে জারিত করতে আমার কি পরিমাণে ডাইক্রোমেট লাগতেছে, আর আমার একটা ওয়েস্ট সিস্টেম অর্থাৎ একটা পলিউটেড সিস্টেমকে জারিত করতে কি পরিমাণে আমার লাগতেছে, আমার কি পরিমাণে কি বলে এটার নাম, আমার ডাইক্রোমেট লাগতেছে। আমি যদি তাদের পার্থক্যটা করি সে পার্থক্যটাই হয়ে যাবে আমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা। সো কনসেপ্টটা একটু টাফ, একটু কঠিন আছে। সো আমি তোমাদেরকে আবার একটু সাম আপ করে বলে দিই বিষয়টা কিরকম। বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে ওয়েস্ট গুলা বা যে দূষকগুলো আমরা এখানে ফেলতেছি সেগুলোর মধ্যে মোট জারণযোগ্য পদার্থ কতটুকু আছে এটা নির্ণয় করার পদ্ধতিটাই হইতেছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কিভাবে করা হয়, আমরা একটা ওয়েস্টের মধ্যে অতিরিক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দিই। ওকে, অতিরিক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দিই। এই অতিরিক্ত পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে ওই ওয়েস্টটাকে জারিত করে, জারিত করার পরেও কিছু পরিমাণে ডাইক্রোমেট অবশিষ্ট রয়ে যায়।
সো আমরা বের করি যে কতটুকু পরিমাণে অবশিষ্ট রয়ে গেল আর ইনিশিয়ালি কতটুকু ছিল। দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে কতটুকু ডাইক্রোমেট বিক্রিয়া করছে। সেই অনুযায়ী আমরা সিওডি এই সমীকরণ থেকে বের করে ফেলি। ওকে, সো এখানে তোমরা দেখতে পারতেছো যে ডাইক্রোমেটকে জারিত করার যেই অতিরিক্ত যেই ডাইক্রোমেটটা রয়ে যাবে সেটাকে নির্ণয় করার বিক্রিয়াটা হইতেছে এটা, সেটাকে ফেরাস অ্যালাম দিয়ে বের করা হয় আর কি। সো আয়রন 2 প্লাসের সাথে জারিত করে বের করা হয়। সো এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো এখানে কোনটা আসলে কি খেয়াল করো, বি, এটা হইতেছে আমাদের ব্ল্যাঙ্ক এফএস এর আয়তন। এটা আমি বুঝাবো জিনিসটা কি। এস হইতেছে নমুনায় ব্যবহৃত এফএস এর আয়তন, এন হইতেছে এফএস এর মোলারিটি কত ছিল, আর নিচে তো স্যাম্পল ভলিউম আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সূত্রটা। সো আমি তাহলে আবার একটা সাম আপ করি, সাম আপ করে হচ্ছে আমি একটা অঙ্কতে যাবো আর কি। তো সামারিটা হইতেছে অনেকটা এরকম। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হইতেছে আমাদের কোন একটা জলীয় পরিবেশের মধ্যে মোট জারণযোগ্য কতটুকু ওয়েস্ট আছে, শ্বসনযোগ্য এবং অশ্বসনযোগ্য দুইটাই, জারণযোগ্য হইলেই হবে, সেটা পরিমাপটা আসলে কতটুকু। এটা বের করার জন্য হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়। সো পটাশিয়াম ডাইক্রোমেট শুরুতে এক্সেস পরিমাণে দিয়ে দেওয়া হয়, নোন পরিমাণটা দেওয়া হয়। ওকে, এই নোন পরিমাণটা হচ্ছে বিক্রিয়া করে আমাদের জারণযোগ্য বস্তুর সাথে, বিক্রিয়া করে কিছু পরিমাণে অবশিষ্ট রয়ে যায়। সে অবশিষ্ট পরিমাণটাকে হচ্ছে আয়রন 2 প্লাসের সাথে বিক্রিয়া দিয়ে তার পরিমাণটা নির্ণয় করা হয়, টাইট্রেশন করা হয়, সিম্পল। তো এই টাইট্রেশনের যে ফলাফলটা, সেই টাইট্রেশনের ফলাফলটাকে আমরা এই সমীকরণের মাধ্যমে লিপিবদ্ধ করতে পারি। তো এখন আমরা একটা অঙ্কতে যাই। সো অঙ্কতে যাওয়ার আগে আমাকে একটু বলো তোমরা যে কতজন একটু বুঝছো আর কি, যে কাহিনী কি, এখানে কি হইতেছে আসলে। আমি জানি জিনিসটা কঠিন, জিনিসটা মোটে সহজ না, তার উপরে পরিমাণগত রসায়ন হইতেছে তোমাদের, আমি নিতেছি না। সো আমি জানি না তোমাদের কতটুকু কমিউনিকেশন হয়েছে এখানে। সো দ্যাটস ওয়াই আমার একটু আসলে প্রবলেমই হইতেছে জিনিসটা বর্ণনা করতে। সো ওকে, কষ্ট হবে, আমি আবারও বলতেছি, সিওডি বিওডি কনসেপ্ট এত সহজ না। সিওডি বিওডি কনসেপ্টের জন্য হচ্ছে পূর্ববর্তী অনেকগুলা নিয়ে আসা লাগে, মানে অনেকগুলা হইতেছে ধাপে 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 আসা লাগে আর কি। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়তে হয়, কোন কোন সোর্স থেকে ঝামেলাগুলো তৈরি হইতেছে ওগুলো সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট জানতে হয়। আমি জানি আমি জাস্ট ফ্রম নোয়ার এসে তোমাদের এখানে উপচায় পড়ছি, কিন্তু এটা সিলেবাসে আছে। আমি ইউজুয়ালি হইতেছে এত কম টাইম স্প্যান এটা পড়ানোর আমি হচ্ছে পক্ষপাতী না, বাট কিছু করার নাই আর কি। আমার আমার এখানে আত্মা বান্ধা। এফএস হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ওকে, এফএস হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেট, তুমি মনে করতে পারো এফএস হচ্ছে ফেরাস আয়নের দ্রবণ। ঠিক আছে, একটু পরেই দেখবা, একটু পরেই দেখবা। ওকে, থ্যাংক ইউ আশিক ভাই, একটু হেল্প করেন, আমি আজকে খুবই বিপদে আছি। আল্লাহ। ওকে, আই নো মাথার উপর দিয়ে যাবে অনেকেরই, আমার আজকে কিচ্ছু আসলে করার নাই, আমি এক্সট্রিমলি সরি এর জন্য, কারণ বিওডি সিওডি কনসেপ্ট গুলো একটু কঠিন। ওকে, সো আমরা এখানে প্রবলেম ওয়ানটা দেখি, দেখি আমরা প্রবলেমটা সলভ করতে পারি কিনা। সো এটা একটা ওয়েস্ট ওয়াটার আছে। এই ওয়েস্ট ওয়াটার থেকে আমরা হচ্ছে 50 ml পরিমাণে পানি সংগ্রহ করলাম। এই 50 ml পরিমাণ স্যাম্পলের মধ্যে আমরা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট 20 ml যোগ করলাম। ভালো কথা, 20 ml যোগ করলাম। তো 20 ml যোগ করার পরে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে জারণযোগ্য বস্তুর সাথে বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পরে কিছু পরিমাণে পটাশিয়াম ডাইক্রোমেট অবশিষ্ট রয়ে গেল। তো সে অবশিষ্ট পটাশিয়াম ডাইক্রোমেটকে এফএএস দ্বারা প্রশমিত করতে 0.25 মোলার দ্রবণের 7.80 ml প্রয়োজন হয়। অন দি আদার হ্যান্ড, আরেকটা স্যাম্পল যেখানে আমরা স্যাম্পলটা নেই, অর্থাৎ পানি নেই, পানি বাদে আমরা সবকিছু নিছি, এটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, যেখানে আমরা আমাদের মূল নমুনা বাদে সবকিছুই নেই, সেটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাঙ্ক। তো এই ব্ল্যাঙ্কের মধ্যে আমরা সেম 20 ml পটাশিয়াম ডাইক্রোমেট নিলাম। এটাকে হচ্ছে এফএএস দিয়ে, সেম এফএএস দিয়ে টাইট্রেশন করতে তার 13.55 ml প্রয়োজন হয়। তাহলে আমাদেরকে বলতে হবে এখানে সিওডি এর মানটা কত। তো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, সিওডি এর মানটা বের করা কিন্তু খুব একটা প্যারা হওয়ার কথা না। সিওডি এর মানটা আমি এখানে সূত্র থেকে বের করতে পারি, 8000 ইন্টু বি। বি মানে হচ্ছে ব্ল্যাঙ্কের আয়তন। ব্ল্যাঙ্কের আয়তন কত ছিল, সরি, ব্ল্যাঙ্কের এফএস এর আয়তন কত ছিল, 13.55 ml, রাইট, 13.55 ml। খেয়াল করো আগের স্লাইডে কিন্তু ছিল যে বি হইতেছে এফএএস এর আয়তন। ওকে, এফএএস এর আয়তন, ফেরাস অ্যামোনিয়াম সালফেটের আয়তন। ওকে, 13.55 মাইনাস আমাদের স্যাম্পলের মধ্যে কতটুকু লাগছে, স্যাম্পলের মধ্যে লাগছে হচ্ছে 7.80 ml, ইন্টু আমাদের এফএএস এর মোলারিটি, মোলারিটি কত, 0.25 মোলার, ডিভাইডেড বাই ওয়েস্ট ওয়াটারের ভলিউম, সেটা হচ্ছে আমাদের 50 ml। তো যদি আমরা এই কাজটা করি আমরা আসলে উত্তরটা পেয়ে যাব। উত্তরটা হইতেছে, আমি এখনই বলতেছি, 8000 ইন্টু 13.55 মাইনাস 7.80 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 50। ওকে, অ্যান্সারটা হচ্ছে 230 ppm। ওকে, সো এটা হচ্ছে আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, 230 ppm। ওকে, তো তোমার যদি
বেশি ঝামেলা হয় তুমি জাস্ট সূত্র দিয়ে মুখস্থ করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। বাট কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের আইডিয়াটা হইতেছে অনেকটা এরকম যে মোট জারণযোগ্য কতটুকু ওয়েস্ট আছে সেই ওয়েস্টের পরিমাণটাকে নির্ণয় করার চেষ্টা করা। ওকে, সো এটা নির্ণয় করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, এবং অবশিষ্ট পটাশিয়াম ডাইক্রোমেটকে আসলে ইয়ে দিয়ে বের করা হয় আর কি, এফএস দিয়ে আসলে নির্ণয় করা হয়। ওকে, সো এখানে আমি আইডিয়াটা আবার একটু তোমাদেরকে বলার চেষ্টা করি। খেয়াল করো এখানে যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটার মধ্যে আমরা হচ্ছে প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট দেই, তাতে করে স্যাম্পলের মধ্যে জারণযোগ্য যতটুকু বস্তু ছিল সেটা আসলে জারিত হয়ে যায়। জারিত হয়ে যাওয়ার পরে যতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট বাকি থাকে সেটাকে আমরা এফএএস দিয়ে নির্ণয় করি। এখন ঘটনা হইলো আমি ইনিশিয়ালি কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট রাখছিলাম সেটা আমি মাপবো কিভাবে? তো সেটা মাপার জন্য হইতেছে ব্ল্যাঙ্ক। আমি এখানে শুধুমাত্র স্যাম্পলটা নেইনি, আমি এখানে নমুনাটা নেইনি, বাট এখানে 20 ml পটাশিয়াম ডাইক্রোমেট আমি ছিকি নিছি। তারপর এখানে আমি এফএএস যোগ করছি, এফএএস যোগ করে আমি দেখছি যে কত এমএল প্রয়োজন হয়। তো তারপর আমি হচ্ছে দুইটার বিয়োগ করে আমি বের করছি যে স্যাম্পলের সাথে কতটুকু বিক্রিয়া করে, সেই বিক্রিয়া করার করেসপন্ডিংটাকে আমি আসলে সিওডি তে প্রকাশ করতেছি। সো এই হচ্ছে আসলে সিওডি এর অঙ্ক। অঙ্কটা খুবই সহজ, বাট পেছনের কনসেপ্টটা বেশ টাফ আর কি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অবস্থা। আচ্ছা, সো বুঝে থাকলে আমাকে একটু জানাই দাও। ওকে, এই যে জিয়া, দেখছি আমি কমেন্ট, কিন্তু আমি আজকে কমেন্ট বেশি একটা দেখবো না, কারণ আজকের ক্লাসটাই হইতেছে এই অবস্থা। ওকে, আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেট ছাড়া হ্যাঁ আরো বেশ কিছু জারক পদার্থ আছে যেগুলো ইউজ করা যাবে, বাট আমরা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের রেসপেক্টে পুরো ইকুয়েশনটা তৈরি করছি, সো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ছাড়া অন্য কিছু দেখবো না। ওকে, সো তোমার যদি পুরা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে এটা পরবর্তীতে লেকচার দেখেও বুঝে নিতে পারবা, আবার বই পড়েও তুমি বুঝে নিতে পারবা। বাট ইভেনচুয়ালি তুমি যদি কিছুই না বুঝো, তুমি যে সূত্রটা বসায় দিয়ে অঙ্কটা কইরো ভাই, সূত্রটা বসায় দিয়ে অঙ্কটা করলেই তুমি ফুল মার্ক পাবা, তোমার এটা নিয়ে কোনো প্যারা প্যারা খাইতে হবে না। বাট বুঝতে হইলে তোমাকে কষ্ট করতে হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি আমি এটাই বলতেছি, যদি একান্তই না বুঝো কোনো সমস্যা নাই, তুমি যে সূত্রটা মুখস্থ করে ফেলো তাহলেই হবে। বাট ইভেন্চুয়ালি জিনিসটা কঠিন, মানে এটা সহজ না। এটা তোমার যদি বুঝে আসতে হয়, তোমাকে অনেক ধীরে 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 পড়ে পড়ে আসতে হবে, অনেক কিছু পড়ে আসতে হবে। সো দ্যাটস ওয়াই হইতেছে এই ঝামেলাটা হইতেছে আর কি। সো আমি এক্সট্রিমলি সরি আজকের জন্য। আমি জানি আমি মানে বহুত দিন পরে তোমাদেরকে আবার প্যারা দিতেছি। আমার মনে পড়ে যেতেছে যে গুণগত রসায়নের সময় হয়তো বা তোমাদের সাথে আমার অনেক মানে গ্যাঞ্জাম হয়েছিল আর কি, তোমরা হচ্ছে আমার কথা বুঝতাম না, আমি তোমাদের কথা বুঝতাম না। বাট এখন হইতেছে একটু, এখন আবার সেই সময়টা আসছে আর কি। সো মাঝখানে কিন্তু আমি অনেকগুলো ইজি ক্লাস নিছি, রাইট? সো সেই হিসাবে আমাকে একটু ইয়ে করে দিও, আমাকে একটু ক্ষমা টমা করে দিও, কারণ কিছু করার নাই আমার, এখানে সিওডি জিনিসটাই কঠিন, সিওডি বিওডি দুটা কনসেপ্টই কঠিন। ওকে, আচ্ছা, সো যাই হোক আমি সামনে আগাই, আমি আজকে গল্প টল্প করবো একটু, দেখি তোমাদের সাথে। আচ্ছা, এমব্রেস ইয়োরসেলফস, আমরা এখন বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি পড়বো। ওকে, বিওডি এর আইডিয়াটা আসলে কোত্থেকে আসে? বিওডি এর আইডিয়াটা হইতেছে, আমরা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের মধ্যে দেখছি যে মোট জারণযোগ্য পদার্থ কতটুকু আছে, সেখানে শ্বসনযোগ্য হোক বা না হোক, যারা যারাই জারিত হইতে পারে সিওডির মধ্যে সবার পরিমাণটা চলে আসে। বাট আমি যদি স্পেসিফিক্যালি জানতে চাই যে এখানে হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি কতটুকু হচ্ছে, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া কতটুকু অ্যাক্টিভ আছে, বা এখানে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, জুওপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, এরা কতটুকু পরিমাণে অ্যাক্টিভ আছে, আমি যদি এইটা জানতে চাই, তখন আমাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডে যাইতে হবে। আর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডে যাওয়া মানেই হইতেছে আমি এখানে আসলে শ্বসনের মাত্রাটুকু পরিমাপ করতে চাই, এখানে কতটুকু শ্বসন হচ্ছে। ওকে, অর্থাৎ শ্বসনের মাধ্যমে জারণ কতটুকু হচ্ছে, আমি শুধুমাত্র এটাই বের করতে চাই আসলে। শ্বসনের মাধ্যমে কতটুকু জারণ হচ্ছে এটা বের করার উপায় কি হইতে পারে? এটা বের করার উপায় হইতে পারে অবশ্যই এখানে অক্সিজেনের মাধ্যমে শ্বসন হইতে দেওয়া, রাইট? যেমন আমরা সিওডি তে দেখছি যে আমরা কিন্তু অক্সিজেনের মাধ্যমে জারণ হইতে দেই নাই, আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে সবকিছুকে জারিত করে ফেলছি। কিন্তু বিওডি তে এসে আমরা শুধুমাত্র শ্বসনের জন্য যতটুকু জারণ হয় শুধুমাত্র সেটা আমরা মেজার করব। তো এই মেজার করতে যে কি কি আমাদের সুবিধা, কি কি আমাদের কমপ্লিকেশন, সেটা একটু আমরা বুঝার চেষ্টা করি। ওকে, সো মনে করো যে এটা হচ্ছে একটা পারফেক্ট জলীয় পরিবেশ, এখানে কোনো অক্সিজেনের ঘাটতি নাই। বাট এখানে আমরা হচ্ছে র ওয়েস্ট ইন্ট্রোডিউস করা শুরু করলাম, অর্থাৎ আমরা হচ্ছে কলকারখানাতে যেই জৈব যে ওয়েস্ট গুলা তৈরি হয়, ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যেই বাই প্রোডাক্ট গুলো তৈরি হইতেছে ড্রাগের, সেই বাই প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে সরাসরি জলাশয়ের মধ্যে ফালাই দিলাম। তো এই জলাশয়ের মধ্যে ফেলে দিলে আসলে কি হবে? আগে এখানে যেই যে জীবগুলা বেঁচে ছিল, জো প্ল্যাঙ্কটন ছিল, ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল, গাছ ছিল, এই সবগুলা মিলে এখানে একটা অপটিমাম পরিবেশ বা একটা আদর্শ পরিবেশ তৈরি করছিল। বাট এই র ওয়েস্ট গুলো আসার কারণে কি হইলো? র ওয়েস্ট গুলো আসার কারণে এইখানে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সাচ অ্যাজ ব্যাকটেরিয়া,
এই মাইক্রো অর্গানিজম গুলা এই র ওয়েস্টকে যে অ্যাটাক করা শুরু করলো। অ্যাটাক করে তারা কি করলো? অ্যাটাক করে তারা সবাত শ্বসনের মাধ্যমে তারা এদেরকে ভেঙে ছোট ছোট মলিকিউলে পরিণত করা শুরু করলো। যেহেতু এখানে তারা শ্বসন করতেছে, সুতরাং এখানে তারা অক্সিজেন কনজিউম করতেছে, তার মানে আমার এখানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমতেছে। ওকে, তো ভালো কথা। এখানে এই যে শ্বসনের হারটা যত বেশি হবে, অক্সিজেনও তত দ্রুত কনজিউম হবে, খুবই স্বাভাবিক। ঘটনা যেটা হইলো যে এখানে অক্সিজেন কত দ্রুত কনজিউম হবে, অর্থাৎ রেট অফ কনজামশন অফ অক্সিজেন। ওকে, এখানে হচ্ছে রেট অফ অক্সিজেন কনজামশন, O2 কনজামশন, oxygen consumption rate is proportional to the concentration of waste। অর্থাৎ এখানে আমার কতটুকু পরিমাণে ওয়েস্ট ছিল আগে থেকে সেটার উপরে হচ্ছে এটা ডিপেন্ড করে। অর্থাৎ আমি যদি প্রথম দিনের কথা চিন্তা করি, প্রথম দিনে ওয়েস্টের পরিমাণ সবচেয়ে বেশি, তাই এখানে অক্সিজেন কনজাম্পশনের রেটও সবচেয়ে বেশি হবে। সো প্রথম দিনের পরে সবচেয়ে বেশি পরিমাণে চাহিদা দেখা যাবে আর কি। দ্বিতীয় দিনে ওয়েস্টের পরিমাণ কমে গেল, অক্সিজেনের কনজাম্পশন রেটও কমে যাবে, অর্থাৎ শ্বসনের হারও কমে যাবে। সো দ্বিতীয় দিনে আসলে কম পরিমাণে অক্সিজেন কনজিউম হবে, তৃতীয় দিনে আরো কম পরিমাণে, এভাবে যত আমি দিন যাবে তত আমার অক্সিজেন কনজাম্পশনের রেটটা আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? সো এখন তুমি যদি চিন্তা করো, এটা যদি একটা প্রথম ক্রম বিক্রিয়া হয়, তুমি যদি সাধারণ কেমিক্যাল কাইনেটিক্স পড়ে থাকো, তুমি এটা চিন্তা করতেছো যে এই বিক্রিয়াটা আসলে জিন্দেগিতে কোনোদিন শেষ হবে না, কারণ প্রথম ক্রম বিক্রিয়া কোনোদিন শেষ হয় না। সো দ্যাটস ওয়াই আমরা মোটামুটি একটা টাইম স্প্যান নেই, যেই টাইম স্প্যানের মধ্যে মোস্ট অফ দি বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি হয়ে গেছে। সো ইন্টারন্যাশনাল অনুযায়ী, এগ্রিমেন্ট অনুযায়ী এই টাইমটা হচ্ছে 5 দিন। অর্থাৎ আমরা হচ্ছে প্রথম দিন ডিজলভড অক্সিজেন পরিমাপ করি, তারপরে আমরা 5 দিন ধরে এদেরকে ব্যাকটেরিয়ার মধ্যে রেখে দেই। 5 দিন ধরে ব্যাকটেরিয়ারা এই পরিবেশের উপরে খাওয়া দাওয়া করে ইচ্ছা মতো, ঢেকুর টেকুর দিয়ে টিয়ে কঠিন অবস্থা। 5 দিন পরে আমরা আবার মাপি যে দ্রবীভূত অক্সিজেন কতটুকু আছে। এই দুইটার পার্থক্য হইতেছে আমার 5 দিনে কতটুকু শ্বসনের কারণে অক্সিজেনের চাহিদা তৈরি হইলো। এটাকে বলা হয় BOD5, এবং আমরা এখন থেকে BOD5ই আসলে মেজার করবো। ওকে, এটা হচ্ছে আমাদের বিওডির মূল আইডিয়া। সাথে একটা এফ গুণ করা হয়েছে, এই এফটাকে বলা হয় ডাইলিউশন ফ্যাক্টর। ওকে, এই ডাইলিউশন ফ্যাক্টরের মানে হচ্ছে যদি তোমার সিস্টেমটা বা যদি তোমার ওয়েস্ট ওয়াটারটা অতিরিক্ত কনসেন্ট্রেটেড থাকে, অর্থাৎ অতিরিক্ত ময়লা থাকে, তখন সাধারণত আমরা যেটা করি, আমরা সেটাকে হচ্ছে ডাইলিউট করে বা লঘু করে নেই। লঘু করে তারপরে সেটার উপরে আমরা বিওডি এক্সপেরিমেন্ট করি। সো যেহেতু আমরা দ্রবণটাকে লঘু করছিলাম, সো যত গুণ লঘু আমরা করছি তত দিয়ে ফাইনালি আমাদেরকে গুণ দিয়ে দিতে হয়, কারণ আমরা তত গুণ লঘু করছিলাম। আমাদের এটা লঘু দ্রবণের বিওডি আমরা পাইছি, আমাদেরকে আসলে অরিজিনাল দ্রবণের বিওডি বের করতে হবে। ওকে, সো সিম্পল ভাষায় যদি আমরা বলি, বিওডি আসলে খুবই সিম্পল। বিওডি হইতেছে প্রথম দিন আমরা ডিজলভড অক্সিজেন মাপবো, 5 দিন ধরে ওখানে ব্যাকটেরিয়া কাজ কারবার করবে, 5 দিন পরে আমরা আবার দ্রবীভূত অক্সিজেন মাপবো। মাপার পরে দুইটা যে পার্থক্য, সেটাই হচ্ছে 5 দিনের জন্য বিওডি। ওকে, তোমরা যদি চাও, এটা পরিবেশ রসায়নের উপরে হচ্ছে বিওডি পুরো একটা কাইনেটিক্সই আছে, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, এটা তোমরা পড়ে ফেলতে পারো, যে কোনো জেনারেল পরিবেশ রসায়নের বইয়ের মধ্যেই পাবা। সো এটা আসলে খুব একটা আহামরি কঠিন বিষয় না যদি তুমি বুঝতে চাও। বাট যদি ইভেন্চুয়ালি আমি যদি সাম আপ করি পুরো জিনিসটা, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে শুধুমাত্র শ্বসন বা বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটির কারণে যে পরিমাণে অক্সিজেনের চাহিদাটা দেখা যায়। সো এটা আসলে আমরা 5 দিন ব্যাপী আমরা নির্ণয় করি। আমরা প্রথম দিন দ্রবীভূত অক্সিজেন মাপি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পরিমাণটা। 5 দিন ধরে এখানে ব্যাকটেরিয়া গুলা থাকে, তারা শ্বসন করে, তারা খাবার দাবার খায়, তার কারণে তারা অক্সিজেন কনজিউম করে। সো এই 5 দিনে যতটুকু অক্সিজেন কনজিউম হইলো, দুটাকে যদি আমরা বিয়োগ করি, সেটাই হচ্ছে আমাদের বিওডি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মূল আইডিয়াটা। আমাদের এখানে মাথায় রাখতে হবে, যেহেতু এখানে আমরা 5 দিন ব্যাপী এক্সপেরিমেন্টটা করতেছি, সো এখানে বাইরে থেকে যাতে করে নতুন কোনো অক্সিজেন আসতে না পারে, বাইরের পরিবেশের সাথে যদি যাতে করে কোনো রকমের কেমিক্যাল ইন্টারাকশন না হইতে পারে, এই কারণে আমরা এদেরকে স্পেশালাইজড কিছু বোতলের মধ্যে রেখে দেই। বোতলগুলো হইতেছে ডার্ক বোতল। ওকে, ডার্ক, এবং এটার ভেতরে কোনো আলো ঢুকতে পারে না। সো দ্যাটস ওয়াই বাইরের পরিবেশের সাথে ওর কোনো ইন্টারাকশন হয় না। যেহেতু বোতলগুলো মুখ ভালো করে বন্ধ করা থাকে, সুতরাং এটার মধ্যে অক্সিজেন নতুন করে আসার কোনো চান্স নেই। সো দ্যাটস ইট, এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার কাহিনী। সো আশা করি আমি বিওডির কনসেপ্টটা তোমাদেরকে একটু হইলেও আইডিয়া দিতে পারছি যে বিওডি এর কাহিনীটা আসলে কি। ও আশিক ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আশিক ভাই। ওকে, আশিক ভাই আজকে অনেক হেল্প করতেছে। সবাই আশিক ভাইয়ের একটা করে থ্যাংক ইউ দিয়ে দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমাকে একটু জানাই দাও তো তোমরা বুঝছো কিনা। আচ্ছা, ওকে। এন্ড আজকের জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি আবারও বলতেছি, বিকজ আজকের জিনিসপত্রগুলোই কঠিন, আজকে জিনিসটা মোটেও ইজি না। ওকে, 5 দিন ধরে ব্যাকটেরিয়া গুলো খেলাধুলা করে, ইয়েস। ওকে, আচ্ছা, উর্মি বুঝছে। ওকে,
আজকের ক্লাসে অনেকগুলো স্যাট পড়ে যাইতেছে না, দেখি তো কয়টা স্যাট পড়ে, এখন দেখা যাবে না, ও, দেখা যাচ্ছে তো। আরে, ও মাত্র 5টা স্যাট পড়ছে, সেই তো। আচ্ছা, ওকে, আশিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে মোটামুটি আমি একজন দুজন দেখতে পারতেছি, সো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো আর কি। ওকে, সো এখানে তাহলে আমরা আসি, এখানে এফ এর মানে কি? এফ হচ্ছে, এফ এর মধ্যে দুইটা অংশ আছে, এক্স এবং ভি। এক্স হচ্ছে স্যাম্পলের ভলিউম, আর এটাকে আমরা হচ্ছে লঘু করার জন্য যতটুকু পানি যোগ করছি, ওকে, এক্সট্রা যতটুকু পানি যোগ করছি, মনে করো 50 ml স্যাম্পল নিছি, সেখানে আমরা আরো 50 ml পানি যোগ করছি, তাহলে এক্স এর মানও 50, ভি এর মানও 50। তো এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, একটি জলাশয়ের 1 লিটার আয়তনের নমুনা পানি থেকে 50 ml পানির সঙ্গে, 50 ml তার মানে আমার স্যাম্পলের ভলিউম এক্স হচ্ছে 50, ওকে, পর্যাপ্ত পরিমাণ ম্যাঙ্গানিজ আয়োডাইড লবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 8 ml 0.011 মোলার সোডিয়াম থাইসালফেটের প্রয়োজন হয়। তার মানে প্রথম লাইন থেকে আমরা আসলে DO0 বের করব, ঠিক আছে, DO0 বের করব। আবার 50 ml নমুনা পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ অণুজীব যোগ করে 5 দিন রাখার পর অনুরূপ পরীক্ষায় বিমুক্ত আয়োডিনকে প্রশমিত করতে 3.4 ml সোডিয়াম থাইসালফেট দ্রবণ প্রয়োজন হইল। তাহলে এটা হচ্ছে আমাদের DO5 এর জন্য আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমাদের বলতে হবে বিওডি কত। সো আমরা জানি যে বিওডি বিওডি সমান সমান হইতেছে বিওডি 5 আর কি, DO0 মাইনাস DO5 ইন্টু এফ, রাইট, এটা আমরা জানি। তো এখানে আমরা সবার প্রথমে এফ বের করার চেষ্টা করি। এফ মানে হচ্ছে আমাদের নমুনার আয়তন 50 ml ছিল, সরি নমুনার আয়তন 50 ml ছিল, যোগ আমরা পানি কতটুকু যোগ করছি, আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি যোগ করি নাই, খেয়াল করে এখানে এক্সট্রা কোনো পানি যোগ করার কথা বলা নাই। তো এখানে +0 ডিভাইডেড বাই হচ্ছে মোট আয়তন, রাইট, ইনিশিয়াল আয়তন অর্থাৎ 50, অর্থাৎ এফ এর মান হচ্ছে এখানে 1। ওকে, ভালো কথা। এখন DO0 বের করার উপায় কি? সো চলো আমরা DO0 বের করার চেষ্টা করি। DO0, সো ডিওর সূত্র কি ছিল? ডিও সমান সমান ছিল হচ্ছে 8 ইন্টু এস ইন্টু ভি ডিভাইডেড বাই স্যাম্পল ভলিউম ইন্টু 1000, যদি তোমাদের মনে থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের দ্রবীভূত অক্সিজেনের সংজ্ঞা ছিল বা ইকুয়েশনটা ছিল। ওকে, সো DO0 মানে হচ্ছে আমি এখানে 0তম দিন অর্থাৎ প্রথম দিন যেটা, সেটা আমি হইতেছে এটা বসাবো। তাহলে 8 ইন্টু এস, এস হইতেছে আমাদের সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা কত, 0.011 ইন্টু তার আয়তন কতটুকু প্রয়োজন ছিল 8 ml ডিভাইডেড বাই নমুনার আয়তন ছিল 50 ml ইন্টু 1000, রাইট। ওকে, এটাই তো ছিল মনে হয় নাকি? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের DO0 এত ppm। তো কত আসতেছে আমি একটু হিসাবটা করে দেখি। 8 ইন্টু 0.011 ইন্টু 8 ডিভাইডেড বাই 50 ইন্টু 1000, ওকে, আসতেছে হচ্ছে 14.08 ppm, 14.08 ppm। ওকে, তারপর আসি হচ্ছে DO5 আমরা নির্ণয় করার চেষ্টা করি। DO5, সো DO5 যদি আমরা বের করার চেষ্টা করি, DO5 সমান সমান কি হবে? DO5 সমান সমান হবে হচ্ছে এগেইন 8 ইন্টু এস ইন্টু ভি ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে স্যাম্পলের আয়তন। সো এখানে 8 ইন্টু এস অর্থাৎ DO5 এ যেই সোডিয়াম থাইসালফেট ব্যবহার করা হয়েছে ওটারও ঘনমাত্রা 0.011, ওকে, ইন্টু আয়তন হচ্ছে আমাদের কত আয়তন লাগলো? আমাদের 3.4 ml লাগলো মাত্র, রাইট। তাহলে 3.4 ml ডিভাইডেড বাই 50, আমাদের স্যাম্পলের আয়তন ছিল 50 ইন্টু 1000। ওকে, ভালো কথা। সো এখানে আমরা তাহলে জিনিসটা করে ফেলি, তাহলে কত আসতেছে? এখানে শুধুমাত্র শুধুমাত্র 3.4 হবে, 3.4, ওকে, আসতেছে হচ্ছে 5.984 এত ppm। তাহলে এখন আমরা বের করি যে তাহলে এখন এখানে ইয়ে কত, বিওডি কত। তাহলে BOD5 সমান সমান হবে হচ্ছে DO0 মাইনাস DO5, ওকে। সো তাহলে এখন যদি আমরা হিসাবটা করি, DO0 মানে 14.08, আমি যদি মাইনাস করি 14.08 আসতেছে হচ্ছে 8.096 ppm, ওকে। সো এটা হচ্ছে আমাদের উত্তর। সো তোমার যদি একদম সবকিছু মাথার উপর দিয়ে যায়, তুমি জাস্ট সূত্র ধরে আগাবা, তাহলেই হয়ে যাবে, তোমার আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট সূত্র ধরে আগালেই কাজ হয়ে যাবে। তো আমি আবারও একবার অঙ্কটা বলতেছি কিভাবে করলাম। 50 ml পরিমাণে নমুনা ছিল, 50 ml পরিমাণ নমুনার মধ্যে আমরা ম্যাঙ্গানিজ আয়োডাইড সবকিছু দিয়ে আমরা হচ্ছে ফাইনালি বের করলাম থাইসালফেটের আয়তন হচ্ছে এত প্রয়োজন। সো এটা হচ্ছে আমাদের DO0। তারপরে আবার আরেকটা স্যাম্পলের মধ্যে হচ্ছে আমরা সেম পরিমাণে পানি নিলাম, বাট এখানে 5 দিন ধরে আমরা অণুজীবের মধ্যে তাকে রেখে দিলাম, অর্থাৎ আমরা বাইরে থেকে কিছু অণুজীব যোগ করছি, অণুজীব যোগ করার কারণে তারা 5 দিন ধরে হইতেছে এখানে যেই
ওয়েস্ট গুলা ছিল সেই ওয়েস্ট গুলাকে তারা খাইছে ইচ্ছা মতো। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে তাদের 3.4 ml পরিমাণে সোডিয়াম থায়োসালফেট লাগলো আর কি, অবশেষে যেটুকু অক্সিজেন আছে তাকে প্রশমিত করার জন্য। সো সেই হিসাবে আমরা DO5 বের করলাম। সো DO5 বের করার পরে এই যে DO0 আর DO5 এর যে পার্থক্য, এটাই হচ্ছে আসলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার কাহিনী। আশা করি আমি বুঝাতে পারলাম যে বিষয়টা আসলে কিভাবে কাজ করতেছে। সো আমাকে একটু জানাই দাও তোমরা কমেন্ট বক্সে। ওকে, আশিক ভাই হোপফুলি এখনো আছে, তাহলে শান্তি। ওকে, ওকে, আচ্ছা। আরে কোপ সেই অবস্থা, 8.096। সাবাস, আরে ভাই রে ভাই, আমার আগে অ্যান্সার বের করে ফেলছে। ওকে, হ্যাঁ আমি ডিরেক্ট ডিও এর ফর্মুলা দিয়ে বের করছি মুহিব। আহ আচ্ছা, এখন রসায়নে ভালো করতে মোহাম্মদ শেখ, রসায়নে ভালো করা মানে আসলে তুমি কি বুঝাইছো? পরীক্ষায় ভালো করা নাকি অ্যাজ আ হোল রসায়নে ভালো করা? ওকে, সো যদি পরীক্ষায় ভালো করার কথা বলো, এক্স্যাক্টলি ঠিক আছে, তুমি শুধু সূত্র ব্যবহার করে তোমার যেটুকু পরিমাণে তোমার দরকার আর কি, তুমি ওটুকু কাজ চালা যেতে পারবা। বাট ইভেন্চুয়ালি তুমি যদি কেমিস্ট্রি ইন আ জেনারেল সেন্স, তুমি যদি কেমিস্ট্রি বুঝতে চাও, কেমিস্ট্রি ভালো করতে চাও, তোমাকে আসলে কেমিস্ট্রি শিখতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। সূত্র দিয়ে কোনো কাজ হয় না আর কি, কারণ সূত্রগুলো আসেই হচ্ছে কনসেপ্ট থেকে। সো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ইউ ক্যান নট ডু এনি বেটার। ওকে, আচ্ছা, অর্গানিক আমি নিব না ফাহমিদ। ওকে, আচ্ছা, সবার মোটামুটি সবারই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তো এখন তাহলে আমরা একটু হাফ ছেড়ে বাঁচি। আমরা এখন থেকে আমরা হচ্ছে মিক্সড প্রবলেম গুলা করবো, ঠিক আছে? সো আমরা কিন্তু এখন আজকে বলেই রাখতেছি, মূলত মিক্সড প্রবলেম পার্টটাতে আমি হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার উপরে বেশি জোর দিছি। আমরা নেক্সট যে আরেকটা প্রবলেম সলভিং ক্লাস করব ঈদের পরে হোপফুলি, সেই ক্লাসটাতে হইতেছে সব চ্যাপ্টারের একটা সংমিশ্রণ পাবা। ওকে, ইনক্লুডিং আমরা এখন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার করছি, দ্যাট মিনস গুণগত রসায়ন, তারপরে হইতেছে তোমার রাসায়নিক পরিবর্তন, তারপর হইতেছে তোমার পরিবেশ রসায়ন। এই তিনটার একটা জগা খিচুড়ি পাবা আর কি নেক্সট লেকচারে। বাট আজকে হইতেছে আমরা রাসায়নিক পরিবর্তনের মধ্যে বেশ কিছু অঙ্ক আমরা করার সুযোগ পাই নাই। সো আজকে হচ্ছে আমরা সেই অঙ্কগুলো দেখবো। ওকে, তো সেই অঙ্কগুলো দেখার আগে আমি একটু মানে বলবো যে তোমরা নিজেরা একটু চেষ্টা করো এগুলা। সো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, যেটা আমাদের মিক্স প্রবলেমের মধ্যে পড়ে। সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো এটা কিভাবে করা যায়। সব ইনফরমেশন দেওয়া আছে আমাদের এখানে। সো চিন্তা করে দেখো কিভাবে এটা করা যেতে পারে। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি। ওকে, আমি তোমাদেরকে 3-4 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো। ঈদের আগে কেমিস্ট্রি শেষ ক্লাস কাশফিয়া, টু বি এক্সাক্ট। আমার ক্লাসটার কি শেষ ক্লাস আছে ঈদের ঈদের আগে? আগামীকালকেও তোমাদের ক্লাস হবে, বাট আগামীকালকে আমি ক্লাস নিব না আর কি। হুম, ক্লাস শেষ হোক তারপরে কইতেছে বিনতে হাসান। কেন পান্ডা দিয়া কি করবা নৌসিন? বুঝলাম না তো বিষয়টা। কেন অভি, তুমি ভালো করে বুঝতেছো না? হুম হুম হুম, কাশফিয়া, সাবাস, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে হচ্ছে অঙ্কটাতে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমাদেরকে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 ATM চাপে 2 লিটার আয়তনের একটি পাত্রে 1.83 গ্রাম নাইট্রোজেন এর সাথে কিছু হাইড্রোজেন গ্যাস মিশিয়ে পাত্রটিকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায়। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাসের সাথে সাম্যাবস্থা তৈরি করে। তো সাম্যাবস্থায় উৎপন্ন অ্যামোনিয়ার মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আদি পরিমাণের 16% হলে বিক্রিয়াটির কেসে নির্ণয় করতে হবে। সো বিক্রিয়াটা আমাদেরকে দেওয়া আছে এখানে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে আসলে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেওয়া আছে। একটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস। তো সবার প্রথমে আমাকে এটা ডিফাইন করতে হবে যে বিক্রিয়াটা হয় আসলে কত টেম্পারেচারে। বিক্রিয়াটা হয় আসলে 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ওকে, তার মানে 25 ডিগ্রিতে আমাদের যে গ্যাসের মিশ্রণটা দেওয়া আছে এটা আসলে একটা ইনিশিয়াল গ্যাসের মিশ্রণ। ওকে, সো এখন তাহলে আমার যদি এটা সলভ করতে হয়, আমরা জানি সবার প্রথমে সলভ করার মূল কাজই হলো আমাকে এখানে আইস টেবিল বের করতে হবে, রাইট? আমার এখানে আইস টেবিলটা খুঁজে বের করতে হবে শুরুতে। আইসিই, আইসিই, আই
সি ই। ওকে, এককগুলো কি কি হবে? এককগুলো হবে মোল মোল মোল। ওকে, সো এখানে হচ্ছে এককটা মোল মোল মোল। ওকে, ঠিক আছে। সো প্রথমে আমরা আসি, যেহেতু এই বিক্রিয়াটাতে শুরুতে কোনো অ্যামোনিয়া ছিল না, সো অবভিয়াসলি শুরুতে অ্যামোনিয়ার মোল পরিমাণ হবে হচ্ছে 0। নাইট্রোজেন শুরুতে ছিল হচ্ছে 1.83 গ্রাম, তাহলে 1.83 গ্রাম মানে কত মোল? এন অফ নাইট্রোজেন ইনিশিয়াল সমান সমান 1.83 গ্রাম ছিল, তাহলে 1.83 কে যদি আমরা 28 দিয়ে ভাগ দিই তাহলে এত মোল আমরা পাবো। আমি এখন এখানে হিসাবটা করতেছি, 1.83 ডিভাইডেড বাই 28, 1.83 ডিভাইডেড বাই 28 আসতেছে হচ্ছে 0.066, 0.065, সরি 0.065 এত মোল। হাইড্রোজেন কত মোল ছিল? এটা হচ্ছে একটা বিশাল প্রশ্ন। আমাদের এখানে বলে দেওয়া আছে 25 ডিগ্রিতে হচ্ছে কিছু পরিমাণে হাইড্রোজেন ছিল, কিছু হাইড্রোজেন। তাহলে কিছু হাইড্রোজেন মানে আসলে কতটুকু হাইড্রোজেন, এটা কি বের করা যাবে? অ্যান্সার ইজ ইয়েস, এটা বের করা যাবে, কারণ আমি জানি ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল। ইনিশিয়ালি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM চাপের মধ্যে 2 লিটার আয়তনের একটা পাত্র ছিল। সো আমি এখান থেকে বের করতে পারি যে পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। ওকে, সো আমি যদি এখানে চিন্তা করি এন ইকুয়ালস টু হচ্ছে আমাদের পিভি ডিভাইডেড বাই আরটি। এখন এন মানে কি? ইনিশিয়ালি কি কি ছিল পাত্রের মধ্যে? ইনিশিয়ালি ছিল হচ্ছে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে এন এর মধ্যে হবে হচ্ছে এন অফ নাইট্রোজেন প্লাস এন অফ হাইড্রোজেন সমান সমান হচ্ছে আমাদের পিভি ডিভাইডেড বাই আরটি। ওকে, তাহলে এখান থেকে আমি যদি এন অফ হাইড্রোজেন বের করতে চাই, এন অফ হাইড্রোজেন বের করা আসলে কোনো ব্যাপার না, সেটা হচ্ছে পিভি বাই আরটি মাইনাস এন অফ নাইট্রোজেন। সো আমি এখানে প্রত্যেকটা মান কিন্তু জানি। খেয়াল করো, আমি এখানে 1 ATM চাপ এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আছি। সো পি এর মান হবে 1 ATM, ভি এর মান হচ্ছে 2 লিটার, আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে আমাদের 298 কেলভিন, মাইনাস এন অফ এন টু। এন অফ এন টু এর মান জানি কত? 0.065, 0.065। ওকে ওকে, সো যদি আমি এই জিনিসটা করি তাহলে আমি কত পাচ্ছি? এখানে আমি করে ফেলি, এখানে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298 মাইনাস 0.065। ওকে, অ্যান্সার হচ্ছে 0.017। ওকে, 0.017 ইকুয়ালস টু 0.017। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের ইনিশিয়াল মোল পরিমাণ, 0.017, 0.017 গ্রামীণ ফোন। ওকে, আচ্ছা। সো তাহলে এখন আমরা জানি যে বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় যাইতে চায় তাহলে বিক্রিয়াটাকে অবশ্যই পশ্চাৎ দিকে যাইতে হবে আমাদের লেখার রেসপেক্টে। তাই আমি এখানে দিব হচ্ছে -3x, এখানে দিব হচ্ছে আমি -x, এখানে দিব হচ্ছে আমি +2x। তাহলে এখানে সাম্যাবস্থায় কার পরিমাণ কত? ওর পরিমাণ হচ্ছে 2x, ওর পরিমাণ সামথিং -x, ওর পরিমাণ হচ্ছে সামথিং -3x। সো এখানে আমি আবার ঠিক মতো লিখে দিই জিনিসগুলা। ওকে, এখানে হচ্ছে 0.017, ও সরি, 0.017, এখানে হইতেছে 0.065, 0.065। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের আইস টেবিলটা আমরা দেখলাম। ঠিক আছে, সো আশা করি এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি যে কিভাবে আমরা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ইনিশিয়াল পরিমাণগুলো বের করলাম, তারপর আমরা আইস টেবিলটা পূর্ণ করলাম। সো এই পর্যন্ত বুঝে থাকলে আমাকে একটু প্রথমে জানাই দাও, কারণ তাহলে আমি সামনের স্টেপে যাইতে পারবো। ওকে, ও নওশিন, এটা ভালো ছিল। ধরো আমি একটা কি হা দেওয়া যায় না কেন? দূর, ঠিক আছে ওকে, আমি হা দিতে পারতেছি না, কিন্তু মনে করো আমি হা দিছি। ঠিক আছে, ওকে। আল্লাহ, ওকে, আচ্ছা। সো আইস টেবিলটা তোমাদের ক্লিয়ার হয়েছে, আমি দেখতে পারতেছি আফরার ক্লিয়ার হয়েছে। আমার 3 কে 5 লাগে, তাহলে যেখানে যেখানে তোমার 5 মনে হবে ওখানে ওখানে 3 মনে করবা, যেখানে যেখানে 3 মনে হবে ওখানে ওখানে 5 মনে করবা। সুন্দর হিসাব। আচ্ছা, ঠিক আছে ওকে। আচ্ছা, মঞ্জু বুঝছে, শকিউর রহমান বুঝছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আচ্ছা আমার একটু জায়গা লাগবে, আমি একটু জায়গা বের করে নিই। হ্যাঁ, নিউ স্লাইড, হ্যাঁ ঠিক আছে। ওকে, কিলো বুঝলাম না। ওকে ঠিক আছে, আমি একটু কপি করি, তোমরা আমাকে এডিট করতে দেখতেছো, গাইল পাইরো না। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আইস টেবিলটা বের করলাম। তো এখন আসি আইস টেবিল থেকে আমরা আসলে কি শিক্ষা নিলাম।
তাহলে আইস টেবিল থেকে আমরা এখন জানবো যে সাম্যাবস্থায় উৎপন্ন অ্যামোনিয়ার মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আদি পরিমাণের 16%। তাহলে সাম্যাবস্থায় উৎপন্ন অ্যামোনিয়া কতটুকু? 2x, রাইট? তাহলে এখানে আমরা বলবো যে সাম্যাবস্থায় উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ, প্রশ্ন মতে, সরি এটা হচ্ছে প্রশ্ন মতে, আমি ভুল করছি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে সাম্যাবস্থায় উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ 2x, এটা হচ্ছে হাইড্রোজেনের আদি পরিমাণের 16%। তাহলে হাইড্রোজেনের আদি পরিমাণটা কত ছিল? 0.017 মোল। তাহলে 0.017, 0.017 এর 16%, রাইট? তাহলে আমি এখানে এইভাবে কেন লিখতেছি 0.017 ইন্টু 16%, তার মানে 16 ডিভাইডেড বাই 100। সো এখান থেকে তুমি আসলে এক্স এর মানটা বের করে ফেলতে পারো। এক্স এর মানটা আসবে হচ্ছে, আমি এখানে সরাসরি করতেছি, 0.017 ইন্টু 0.16 ডিভাইডেড বাই 2। ওকে, অ্যান্সার আসতে হচ্ছে 0.001314, 0.0014 মোল। ওকে, সো এটা হচ্ছে এক্স এর মান। তাহলে খেয়াল করো, যদি আমি এক্স এর মানটা বের করে ফেলতে পারি, আমি কিন্তু অনেকখানি জিনিসপাতি সলভ করে ফেললাম। আমাকে কেসি বের করতে হবে। তো কেসি বের করার জন্য আমার কি লাগবে দেখি তো? কেসি বের করার জন্য আমার লাগবে হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেনের ঘনমাত্রা। তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা টাইমস হাইড্রোজেনের ঘনমাত্রা টু দি পাওয়ার সহগ ডিভাইডেড বাই হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রা টু দি পাওয়ার সহগ, রাইট? তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসাই দিই। ঘনমাত্রা মানে মোল সংখ্যা বাই আয়তন। নাইট্রোজেনের মোল সংখ্যা কত হবে? 0.065 মাইনাস এক্স, 0.065 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে পাত্রের আয়তন 2 লিটার ইন্টু হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 0.017, 0.017, সরি 0.017 ডিভাইডেড বাই 2 হোল কিউব ডিভাইডেড বাই অ্যামোনিয়ার সাম্যাবস্থায় পরিমাণ। সো অ্যামোনিয়ার সাম্যাবস্থায় পরিমাণ কত হবে? 2x ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তো এখানে আমরা এক্স এর মানটা বসাই দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তার মানে 0.065 মাইনাস 0.0014 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.017 মাইনাস 0.0014 divided by 2 whole cube divided by 2 into 0.0014 divided by 2 whole squared। তো এখানে এককটা কি হবে? এককটা হবে হচ্ছে মোল স্কয়ার পার লিটার ইনভার্স 2, মোল স্কয়ার লিটার ইনভার্স 2। ঠিক আছে, সো এখানে আমরা হচ্ছে বের করে ফেলতে পারি therefore Kc should be equal to, আমি ভ্যালুগুলো বসায় দেই, 0.0065 minus 0.0014 divided by 2 into 0.017 minus 0.0014 divided by 2 whole cube divided by হচ্ছে 2 into 0.0014 divided by 2 squared। ওকে, সো করলে আসে হচ্ছে 6.17, হ্যাঁ 6.17 into 10 to the power minus 6, ওকে, minus 6 molar squared। So this is it, এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমি বুঝাতে পারলাম। খুবই সহজ একটা অঙ্ক ছিল, আহামরি কোনো কঠিন অঙ্ক ছিল না, আমাকে জাস্ট ইনিশিয়াল কন্ডিশনটা বুঝতে হইতো। আশা করি তোমরা বুঝছো, এখন থেকে সবগুলো অঙ্কই বুঝার কথা আর কি। ঠিক আছে, উপরে 3 দিছি তো? ওকে, কোন হ্যাঁ 3 × 10⁻⁻, এটা আছে জানি না তো। উত্তর কত আসছে? অ্যামোনিয়া উৎপাদ না, আমাদের বিক্রিয়া অনুযায়ী অ্যামোনিয়া বিক্রিয়ক, আমাদের বিক্রিয়া অনুযায়ী অ্যামোনিয়া বিক্রিয়ক। মুহিব, আমাদের বিক্রিয়া অনুযায়ী অ্যামোনিয়া বিক্রিয়ক। ওকে, ঠিক আছে, 10⁻⁻6, হ্যাঁ বিনতে, ঠিক আছে। ওকে, তাহমিদ আমি উত্তর দিছি মাত্র, খেয়াল করো। তোমার যদি প্রয়োজন হয় তুমি হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারগুলো একটু রিভাইজ দিও, দেখো ওখানে ইকুইলিব্রিয়াম আমরা কেমনে ডিফাইন করছি। আমাদের যে বিক্রিয়া দেওয়া থাকবে ওটাই হচ্ছে মূল বিক্রিয়া। বিক্রিয়াও যেহেতু উভমুখী, বিক্রিয়া দুই দিকেই যাইতে পারে, সামনের দিকেও যেতে পারে, পেছনের দিকেও যেতে পারে। সো দ্যাট ডাজন্ট ম্যাটার কোনটা বিক্রিয়ক কোনটা উৎপাদ, দুইটাই বিক্রিয়ক দুইটাই উৎপাদ উভমুখী বিক্রিয়াতে। ওকে, কি দিয়ে এত স্যাড রিয়াক্ট আসতেছে কেন বুঝলাম না তো? হ্যাঁ, স্যাড রিয়াক্ট তো যে বিওডি সিওডিতে আসার কথা। ভাই রে ভাই, কঠিন অবস্থা। ওকে,
আচ্ছা ঠিক আছে, সাবাস বিনতে, ওকে, ভেরি গুড, ওকে ঠিক আছে। হ্যাঁ 3x তো লিখছ, ও হ্যাঁ হ্যাঁ 3x হবে এক্স্যাক্টলি, এই তো থ্যাংক ইউ, এই তো একটা ভুল, এইটাই তো, এই যে আমি তো এই ভুলটা করছিলাম, হ্যাঁ এখানে 3x হবে, 3 ইন্টু, সরি রে, এই যে ভুলেছে একটু, হ্যাঁ ভুলেছে একটু, এই যে 3 ইন্টু হবে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ও এটাই বলতেছিলা তোমরা না, ভেরি গুড। আরে আমি তো টেস্ট করতেছিলাম তোমাদেরকে, দেখছো যে একজন ধরতে পারছে এটা। আচ্ছা ওকে, সো পরের অঙ্কটাতে আসি। এই অঙ্কটা বেশি ইন্টারেস্টিং আর কি, এটা একটা চ্যালেঞ্জ প্রবলেম আর কি, মোটামুটি বলতে পারো। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে যে 10 লিটার আয়তনের একটা পাত্রে 1.5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে তাকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায় N2O4 এর সাথে সাম্যাবস্থা তৈরি করে বা ইকুইলিব্রিয়াম তৈরি করে। তো এই বিক্রিয়াটার কেপি এর মান হচ্ছে 0.334, যে এই বিক্রিয়াটার কেপি 70 ডিগ্রিতে হচ্ছে 0.334। প্রথম প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থায় গ্যাসটির মোট চাপ নির্ণয় করো, চলো করি, সাম্যাবস্থায় মোট চাপ নির্ণয় করি। সো এখানে আমাদের বিক্রিয়া দেওয়া আছে হচ্ছে 2NO2 থেকে N2O4, সো আমি এখানে বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারি, 2NO2 গ্যাস, এখান থেকে হচ্ছে N2O4। ওকে, তো এখানে আমরা আইস টেবিলটা প্রথমে তৈরি করার চেষ্টা করি। ওকে, তো শুরুতে 1.5 মোল হচ্ছে NO2 ছিল, ওকে শুরুতে 1.5 মোল NO2 ছিল, ভালো কথা, 1.5 মোল NO2। ওকে, আর N2O4 ছিল হচ্ছে 0। উত্তপ্ত করে সেটা হচ্ছে N2O4 এর সাথে সাম্যাবস্থা তৈরি করা, ওকে সাম্যাবস্থা তৈরি করার জন্য তার মানে এখানে হবে হচ্ছে -2x। সো যেহেতু বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, আমি জানি বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, সো এখানে হবে হচ্ছে আমাদের -2x, -2x, এখানে হচ্ছে আমাদের +x, রাইট? তাহলে সাম্যাবস্থায় কার পরিমাণ কত, এটা -2x আর এটা হচ্ছে +x, শুধু x আর কি। ওকে, সো এখানে হচ্ছে 1.5 -2x আর এটা হচ্ছে শুধু x, এত মোল, ভালো কথা। তো সাম্যাবস্থায় আমার মোট চাপ বের করতে হবে। আচ্ছা তাহলে এখন মোট চাপ বের করার সূত্রটা আসলে কি, আমরা জানি এখানে গ্যাস আছে, সো গ্যাস যেহেতু আছে তাহলে আমরা বলতে পারবো যে মোট চাপ পি টোটাল সমান সমান হচ্ছে এন টোটাল ইন্টু আর টি ডিভাইডেড বাই ভি, ভালো কথা, এটা হচ্ছে আমাদের মোট চাপ বের করার সূত্র। এখানে এন টোটাল বলতে আসলে কি বোঝায়, টি ইকুয়ালস টু এন টোটাল, এন টোটাল মানে হচ্ছে আসলে N2 এর মোল সংখ্যা যোগ N2O4 এর মোল সংখ্যা, রাইট, ইন্টু আর টি ডিভাইডেড বাই ভি। ওকে, ঠিক আছে। সো এখন আমি আসি, তাহলে এখন ইন্ডিভিজুয়াল মোল সংখ্যাগুলোর জন্য আমার এক্স এর মান তো জানতে হবে, তাহলে এক্স এর মানটা আমি কিভাবে বের করতে পারি। সো আমি এখানে প্রথমে পি এর মাধ্যমে এক্স এর মানটাকে আমি লিখে রাখি। এন অফ এনও টু হচ্ছে 1.5 -2x, আর N2O4 এর মান হচ্ছে এক্স, তাহলে যদি আমি দুটো যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1.5 - x, ওকে, ইন্টু আর টি ডিভাইডেড বাই ভি। খেয়াল করো আমি আর জানি, টি জানি, ভি জানি, সবই জানি আমি, সুতরাং এক্স এর মান জানলে আমার হয়ে যাবে। সো এক্স এর মান আমি কিভাবে জানবো, এক্স এর মান আমি জানবো হচ্ছে কেপি থেকে, তাহলে কেপি সমান সমান হইতেছে, হ্যাঁ কেপি সমান সমান হইতেছে আমাদের আংশিক চাপের অনুপাত আর কি। সো এখানে আমি লিখতে পারবো যে কেপি সমান সমান হচ্ছে N2O4 ডিভাইডেড বাই হচ্ছে পি অফ NO2 স্কোয়ার্ড। ওকে, ভালো কথা। ও আচ্ছা, এখানে কেপি দিয়ে আসলে খুব একটা লাভ হবে না, কারণ কেপি দিয়ে আসলে খুব একটা সুবিধা করা যায় না। তো আমি যদি এখানে ইয়ে করি, কেসি দিয়ে আগাই, খেয়াল করো কেসি দিয়ে আগাই, তাহলে সুবিধা হবে আর কি। কেসি সমান সমান হইতেছে কি হবে, কেসি সমান সমান হচ্ছে আমাদের N2O4 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে NO2 এর ঘনমাত্রা স্কোয়ার। মজার বিষয় হচ্ছে কেসি বের করা কিন্তু খুবই সহজ, তুমি যদি এই বিক্রিয়াটা থেকে দেখো, এখানে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্কটা কি, কেপি ইকুয়ালস টু হচ্ছে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এন এর মানটা কত, 1 - 2 মানে হচ্ছে -1। ওকে, সো আমি এখানে তাহলে কি করব, এখানে আমি কেসি এর জায়গায় লিখবো হচ্ছে কেপি ইন্টু আর টি, কেপি ইন্টু আর টি সমান সমান হচ্ছে N2O4 এর ঘনমাত্রা কত, N2O4 এর ঘনমাত্রা হচ্ছে এক্স ডিভাইডেড বাই পাত্রের আয়তন 10 লিটার ডিভাইডেড বাই কি জানি ওটার নাম, NO2 এর মোল সংখ্যা 1.5 - 2x ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার্ড। ওকে, তো এখানে আমি হচ্ছে এখন মানগুলা বসাই দিই। কেপি এর মান হচ্ছে 0.334 ইন্টু আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টেম্পারেচার কত, 70 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 70 মানে হচ্ছে 273 যোগ 70, 273
273 যোগ 70, কি করলাম এটা আমি, 273 যোগ 70 343 সমান সমান হচ্ছে x ডিভাইডেড বাই 10 ইন্টু 1.5 মাইনাস 2x হোল স্কোয়ার্ড। ঠিক আছে, তো এখান থেকে তোমার x এর মানটা বের করতে হবে। তো x এর মান আমি যদি বের করার চেষ্টা করি, কি কত আসে আসলে। ওকে, সো আমি বের করার চেষ্টা করি 0.334 ইন্টু 0.0821 ইন্টু 345, ওকে, ইন্টু 10। ওকে, ভালো কথা। আচ্ছা, তাহলে এটা এখন সলভ করা যাক। ওকে, তাহলে 94.60 ইন্টু 1.5 মাইনাস 2x হোল স্কোয়ার্ড ইকুয়ালস টু হইতেছে x। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসে 1.5, এটার সূত্রটা আমি যদি নেই 94.60 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ 1.5 স্কোয়ার 2.25 a স্কোয়ার প্লাস b স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 2, মানে হচ্ছে 2 ইন্টু 2 4, 2 ইন্টু 1.5 হচ্ছে 3, 3 দুগুণে 6 মাইনাস 6x ইকুয়ালস টু হচ্ছে x। ওকে, সো এখান থেকে 94.60 ইন্টু 2.25 আসে হইতেছে 212.85, 212.85 প্লাস 94.60 ইন্টু 4, 378.4 x স্কোয়ার্ড, 378.4 x স্কোয়ার্ড 94.60 into 6 প্লাস 1, একবার আমি x নিয়ে আসলাম আর কি, মাইনাস 550.6 x সমান সমান হচ্ছে 0। তাহলে এটাকে যদি আমি এখন সলভ করি, আমি এখন সলভ করলে আসলে x এর মানটা পেয়ে যাবো। আমি এখন ক্যালকুলেটরে সলভ করতেছি। ওকে, ইকুয়েশন আমি সলভ করতেছি, x স্কোয়ার প্লাস bx প্লাস c 3, সো স্কোয়ার হইতেছে 378.4 মাইনাস 550.6 প্লাস 212.85। ওকে, সো যদি আমি সলভ করি, সলভ করলে আমি পাচ্ছি হচ্ছে, ওমা হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, কেউ আমাকে একটু সলভ করে বইলো তো এক্স এর মানটা কত আসে। ওকে, এক্স এর মানটা সলভ করে যে এখানে বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ডান। এই হচ্ছে আমাদের মোটামুটি এই অঙ্কটা। ওকে, আচ্ছা, ও আচ্ছা, ভ্যারাইটি রিয়াক্ট দিতেছে সবাই, কিন্তু আমি সবই আমি ইয়ে দেখতেছি, স্যাড দেখতেছি খালি। ওকে, ঠিক আছে, যে আমিও দিয়ে দিই, আমি হচ্ছে হ্যাঁ দিয়ে দিই, ডান, মজা হবে। ওকে, হ্যাঁ ক্যালকুলেশনে ভুল হয়তো হয়েছে, কিন্তু এখানে এক্স এর মানটা বসাই দিলেই হচ্ছে কাজ হয়ে যাবে। ওকে, কি রে এত স্লো কেন। ওকে, আচ্ছা হোয়াট এক্স এর মান যা আসবে সেটা বসাই দিলেই আসলে অ্যান্সার বের হয়ে যাবে। সো আমি ক্যালকুলেশনে হয়তো ভুল করছি, আমি ভুল করি প্রতিনিয়ত, বাট দ্যাট ডাজন্ট কাউন্ট। ওকে, পরেরটাতে আসি। আচ্ছা, যদি তোমরা চাপ বের করো, চাপ হইতেছে 3 পয়েন্ট সামথিং আসার কথা আর কি। ওকে, সো ধরলাম যে চাপ হইতেছে 3 এটিএম। ওকে, ধরে নিলাম চাপ আসে হচ্ছে 3 এটিএম, সাম্যাবস্থায় চাপ আসে হচ্ছে 3 এটিএম ধরে নিলাম। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের ক্ষতে বলছে চাপ বৃদ্ধি করে যদি 5 এটিএম করা হয়। ওকে, ঠিক আছে, ভুল হয়েছে, আমি জানি আমি ভুল হয়েছে, বাট আমি ধরে নেই কয়ের অ্যান্সার হচ্ছে 3। ওকে, ভালো কথা। মোট চাপ বৃদ্ধি করে 5 এটিএম করা হলে নতুন সাম্য মিশ্রণে NO2 এবং N2O4 এর আংশিক চাপ নির্ণয় করো। ওকে, এটা খুবই সহজ হওয়ার কথা তোমাদের জন্য, এটা লাসা তেলীয় নীতির একটা অঙ্ক। সো এটা করে ফেলো দেখি তোমরা। ধরে নাও চাপের মান হচ্ছে 3 এটিএম। ওকে, ওকে, সো মোট চাপ বৃদ্ধি করে যদি 0.5 এটিএম করা হয়, এটা কিন্তু আরো বেশি সোজা। সো তুমি চিন্তা করো, আমি যদি একদম শুরু থেকে শুরু করি, 2NO2,
আইসিই যদি আমি করি, আইসিই ওকে। সো ইনিশিয়ালি হচ্ছে NO2 এর পরিমাণ ছিল 1.5 মোল, আমি এটা দিয়ে শুরু করবো আসলে। 1.5 মোল ছিল, এটা ছিল হচ্ছে 0 মোল। ওকে, সো বিক্রিয়াটা হবে হচ্ছে সম্মুখ দিকে, তার মানে হচ্ছে -2x, আর এখানে হচ্ছে শুধু x। তাই এখানে সাম্যাবস্থা থাকবে হচ্ছে 1.5 -2x, এখানে সাম্যাবস্থা থাকবে হচ্ছে x পরিমাণ। তো এখন আমি যেটা করবো, আমি এখন যেহেতু মোট চাপটা জানি, তাই আমি মোল ভগ্নাংশ দিয়ে আগানোর চেষ্টা করবো। আমি n টোটালটা প্রথমে বের করে নিই। n টোটাল হবে হচ্ছে 1.5 - x মোল। ওকে, সুতরাং আমি বলতে পারবো যে কেপি সমান সমান হচ্ছে N2O4 এর আংশিক চাপ ডিভাইডেড বাই হচ্ছে NO2 এর আংশিক চাপ স্কোয়ার্ড। তো আমি এখানে 0.334 সমান সমান হবে হচ্ছে N2O4 এর আংশিক চাপ, মানে হচ্ছে মোল ভগ্নাংশ অফ N2O4 ইন্টু মোট চাপ P টোটাল, মানে 5 ATM, ডিভাইডেড বাই NO2 এর মোল ভগ্নাংশ স্কোয়ার্ড ইন্টু মোট চাপ P টোটাল স্কোয়ার্ড। সো যদি আমি এখানে দেখি যে উপরে নিচে কাটাকাটি যায়, নিচে একটা P টোটাল রয়ে যায়, নিচে একটা P টোটাল রয়ে যায়, এখন কিন্তু আমার জিনিসটা অনেক সোজা হয়ে গেল। খেয়াল করো, খুবই সহজ হয়ে গেল। 0.334 সমান সমান হইতেছে x অফ N2O4, N2O4 এর মোল ভগ্নাংশ, এটার মানে হচ্ছে N2O4 এর মোল সংখ্যা x ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1.5 - x। ওকে, ঠিক আছে, ডিভাইডেড বাই NO2 এর মোল ভগ্নাংশ, অর্থাৎ NO2 এর মোল সংখ্যা 1.5 - 2x, 1.5 - 2x, ইরেজার, ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1.5 - x হোল স্কোয়ার্ড ইন্টু পি টোটাল, মানে হচ্ছে 5। সো এখান থেকে তোমার সিম্পল কাজটা হইতেছে এখান থেকে x এর মানটা বের করা, এন্ড দ্যাট ইজ দ্য আনসার। ওকে, সো তুমি যদি এই x এর মানটা বের করো, তুমি x এর মানটা প্রত্যেকটা আংশিক চাপের মধ্যে বসাই দিয়ে তুমি প্রত্যেকটা আংশিক চাপ বের করতে পারবা, এটা আসলে কোনো ব্যাপার না। সো x এর মান বের করলে তুমি ইভেনচুয়ালি P অফ NO2 বের করতে পারবা, এবং তুমি P অফ N2O4 বের করতে পারবা। ঠিক আছে, ওকে, আশা করি এটা আমি বুঝাতে পারছি। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। ও, এই সব কেমিস্ট্রি জিনিসপাতি, বিনতে হাসান। ওকে, আচ্ছা, অ্যান্সার মিলে না কারণ আমার ক্যালকুলেশনে ভুল হওয়ার কথা। আমি 3 ATM আর কি কথার কথা ধরে নিছি আর কি। ঠিক আছে, 3 ATM কথার কথা ধরে নিছি। সো আমি আসলে যেহেতু ক্যালকুলেশনটা পুরোপুরি করি নাই, সো দ্যাটস ওয়াই হচ্ছে ইগনোর করতেছি আর কি। ওকে, বুঝে থাকলে আমাকে একটু জানাই দাও এটা। ওকে, বুঝছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, উর্মি বুঝছে। আমি এখানে ক্লিফ হ্যাঙ্গারে এসে শেষ করবো আর কি। ক্লিয়ার, ভেরি গুড। ওকে, এই জিনিসটা আমি তোমাদের এখন হোমওয়ার্ক দিয়ে দিব আর কি। ঠিক আছে, দেখো আমি এখানে সিনারিওটা তোমাদেরকে একটু বর্ণনা করে দিই। কয়ের যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমের মধ্যে 10 লিটার আয়তনের একটা পাত্র ছিল। সো এখন এই যে 10 লিটার আয়তনের পাত্র দিয়ে আমরা শুরু করি। ওকে, তো তুমি মনে করতে পারো এই পাত্রের মধ্যে একটা ভালভ আছে, একটা ভালভ দেওয়া আছে, এই পাত্রের মধ্যে একটা ভালভ দেওয়া আছে, যে ভালভ দিয়ে গ্যাস ভিতরে যাইতে পারবে, কিন্তু ভিতর থেকে গ্যাস বাইরে আসতে পারবে না। তুমি অনেকটা এটা চিন্তা করতে পারো যে এটা হচ্ছে ওই যে সাইকেলের মধ্যে আমরা যখন পাম্প করি, বাতাস ভেতরে ঢুকে টায়ারের, কিন্তু টায়ার থেকে মানে টিউব থেকে, যেটা টিউব থেকে বাতাস কিন্তু বাইরে আসে না। এটার কারণ একটা ভালভ দেওয়া থাকে, যে ভালভটা শুধুমাত্র ইনওয়ার্ড ফোর্স নিতে পারে, কিন্তু আউটওয়ার্ড ফোর্স নিতে পারে না। ঠিক আছে, সো এখানে দুটো সেটআপ আমরা দেখতে পারতেছি। খেয়াল করো, এই সেটআপটা হইতেছে কনস্ট্যান্ট ভলিউম বা স্থির আয়তনের সেটআপ। বাম পাশের সেটআপটা হচ্ছে স্থির আয়তনের সেটআপ। ওকে, এবং ডান পাশের সেটআপটা খেয়াল করে একটু কি হবে। তুমি যদি আহ এটার ভিতরে গ্যাস প্রয়োগ করো, মনে করো তুমি ভিতরে কিছু গ্যাস দিলা, তাহলে কি হবে? এটা একটা ঘর্ষণহীন পিস্টন, টু বি এক্সাক্ট। এটা একটা ঘর্ষণহীন পিস্টন। ওকে, তো যেটা হবে, গ্যাস দিলেই ঘর্ষণহীন পিস্টনটা উপরে উঠা শুরু করবে। কেন? যাতে করে বাইরের চাপ আর ভিতরের চাপটা সেম থাকে। তার মানে এখানে আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু এখানে চাপ স্থির আছে, স্থির চাপ।
সো দুইটা সেটআপ আমি আশা করি বুঝাতে পারলাম যে আমার বাম পাশে যে পাত্রটা আছে এটা আসলে দেয়ালগুলো ফিক্স, তাই আমি যদি ভিতরে গ্যাস দেই, ভিতরে গ্যাস দিলে চাপ বৃদ্ধি পাবে কিন্তু আয়তন ফিক্স থাকবে। আর ডান পাশের পাত্রতে আমি যদি ভিতরে গ্যাস দেই তাহলে আয়তন বৃদ্ধি পাবে কিন্তু চাপ স্থির থাকবে। তো এই কন্ডিশনে যদি প্রত্যেকটা পাত্রে 0.2 মোল করে হিলিয়াম গ্যাস ইন্ট্রোডিউস করা হয়, 0.2 মোল হিলিয়াম, 0.2 মোল হিলিয়াম, তাহলে তোমাকে বলতে হবে যে হিলিয়াম গ্যাস যোগ করার পরেই পাত্রের মধ্যে NO2 এবং N2O4 এর অনুপাত কেমন হবে বা অনুপাতের কেমন পরিবর্তন হবে। ওকে, অনুপাতের পরিবর্তন হওয়া মানে আমি তোমাকে একটু বুঝাই। N2O4 যদি বাড়ে তার মানে বিক্রিয়ার সম্মুখ দিকে গেছে, আর NO2 যদি বাড়ে তার মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে গেছে। তার মানে N2O4 বাড়া মানে বিক্রিয়ার সম্মুখ দিকে যাওয়া, আর NO2 বাড়া মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাওয়া। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি যদি এই দুইটা আলাদা আলাদা সেটআপে হিলিয়াম গ্যাস যোগ করি, অর্থাৎ স্থির আয়তনে এবং স্থির চাপে আমি যদি হিলিয়াম গ্যাস যোগ করি, তাহলে কোন ক্ষেত্রে সাম্যাবস্থার কেমন পরিবর্তন হবে। খেয়াল করো, এখানে স্থির চাপ মানে হচ্ছে টোটাল চাপ, মোট চাপ। ওকে, আর এখানে আছে স্থির আয়তন মানে হচ্ছে টোটাল আয়তন। সিমিলারলি এখানে চাপ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মোট চাপ বৃদ্ধি পাওয়া, এখানে চাপ বৃদ্ধি আয়তন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মোট আয়তন বৃদ্ধি পাওয়া। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি তোমাদেরকে হচ্ছে এখানে ক্লিফ হ্যাঙ্গার দিয়ে শেষ করবো যাতে করে তোমরা এটা বাসায় করতে পারো। আমাকে একটু তোমরা প্রেডিক্ট করে আমাকে জানো যে বিক্রিয়াটা কোন ক্ষেত্রে কিভাবে যাবে। মানে মনে করো যে স্থির আয়তনের পাত্রে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে নাকি স্থির থাকবে। স্থির চাপে যদি আমি হিলিয়াম গ্যাস যোগ করি তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে নাকি স্থির থাকবে। ওকে, মাথা ঠান্ডা রেখে চিন্তা করো। চিন্তা করে আমাকে প্রেডিকশনটা জানাও, কারণ এটার উপরে বেস করে তোমাকে আসলে কাজ করতে হবে। কোনটা সম্মুখ, 1 না 2 তহুরা? স্থির আয়তনের সম্মুখ দিকে। আচ্ছা, স্থির আয়তনেরটা সম্মুখ দিকে। ওকে, ঠিক আছে। স্থির থাকবে, কোনটা স্থির থাকবে রাসেল আহমেদ? স্থির সম্মুখ, আচ্ছা ঠিক আছে, স্থির সম্মুখ। ওকে, স্থির সম্মুখ। আচ্ছা, আমি এখন তোমাদেরকে উত্তরটা দেই। উত্তরটা দিলে মনে হয় একটু ভেবাচাকা খাওয়ার বিশাল সম্ভাবনা আছে। তো উত্তরটা হইতেছে এই ক্ষেত্রে, অর্থাৎ স্থির আয়তনে সাম্যাবস্থায়, যেখানে মোট চাপ বৃদ্ধি পায়, কিন্তু বাই দ্য ওয়ে মোট চাপ বৃদ্ধি পায়, স্থির আয়তনে যদি তুমি হিলিয়াম গ্যাস যোগ করো এখানে সাম্যাবস্থা স্থির থাকবে। অন দি কন্ট্রারি, স্থির চাপে যদি এখানে গ্যাস যোগ করা, স্থির চাপে যদি এখানে হিলিয়াম গ্যাস যোগ করা হয় তাহলে এখানে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে যাবে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ঈদের সারপ্রাইজ। কি হলো এটা? ওকে, সো এটা তোমাদের ঈদের প্রবলেম আর কি। তোমরা এটা ঈদে বসে বসে সলভ করবা, ঈদে বাসায় থাকবা, এটা সলভ করবা, চিল করবা না কোনো। ঠিক আছে, সো আমি এই পর্যন্তই রাখলাম আর কি। আমি নেক্সট যে লেকচারটা প্রবলেম সলভিং এর হবে ওখানে আমি আসলে আরো বেশি মিক্সড প্রবলেম নিয়ে আসবো, বাট ইভেন্চুয়ালি খেয়াল রেখো আমরা যতগুলো সহজ টাইপের যত বেশি প্রবলেম ছিল সবগুলো কিন্তু আমরা মেইন চ্যাপ্টারে করে ফেলছি। এই লেকচারগুলোতে একটু অ্যাডভান্স টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করবো যেগুলো একদম এক্সট্রিম কন্ডিশনে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এই মেন্টালিটি নিয়ে কিন্তু ক্লাস করতে এসো, কারণ ইদানিংকার ক্লাসগুলো মোটেও সহজ ক্লাস হবে না। আমি আগেই বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, বারবার বলতেছি যে ক্লাসগুলো কিন্তু সহজ হবে না। ওকে, সো মাথায় রেখো যে এই জিনিসটা আসলে ইয়ে হইতে পারে আর কি। সো এটা পুরোপুরি সমাধান করবা, 0.2 মোল হিলিয়াম গ্যাস যোগ করলে নতুন অনুপাতটা কত হবে। ওকে, নতুন অনুপাতটা কত হবে এটা বের করবা।
ডান। সো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে সবাইকে ঈদ মোবারক। এই পর্যন্তই তাহলে রাখলাম আজকে আমি। আচ্ছা, আর আজকে তোমাদেরকে প্যারা দিলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ, টাটা, বাই বাই। জীবন তো এখনো শেষ হয় নাই তো ওরা।